সুন্দরবনের নিকট মানসপুর। মানসপুরকে একখানি বড়সড় গ্রাম বা ছোটখাটো শহর বলা চলে, কারণ সেখানে প্রায় ৩,০০০ লোকের বসবাস। সম্প্রতি মানসপুরের বাসিন্দারা অত্যন্ত সন্ত্রস্ত হইয়া উঠিয়াছে। প্রতি অমাবস্যার রাত্রে সেখানে এক অলৌকিক বিভীষিকার আবির্ভাব হয়। আসল ব্যাপারটা যে কি, কেহই সেটা আন্দাজ করতে পারিতেছে না। পুলিশ প্রাণপণে তদন্ত করিয়াও বিশেষ কিছু স্থির করতে পারে নাই। গ্রামের চারিদিকে কড়া পাহারা বসিয়াছে। বন্দুকধারী সিপাহীরা সর্বদাই প্রস্তুত হইয়া থাকে। তথাপি প্রতি অমাবস্যার রাতে মানসপুর হইতে একজন মানুষ অন্তর্হিত হয়। আজ ১ বৎসর কাল ধরিয়া এই অদ্ভুত কাণ্ড ঘটিতেছে। গত ১২টি বৎসর অমাবস্যার রাত্রে ১২ জন লোক অদৃশ্য হইয়াছে। প্রতি দুর্ঘটনার রাত্রেই একটা আশ্চর্য বিষয় লক্ষ্য করা গিয়েছে। মানসপুর সুন্দরবনের কাছাকাছি হইলেও তার ভিতরে এতদিন ব্যাঘ্রের উৎপাত বড় একটা ছিল না, কিন্তু দুর্ঘটনার আগেই এখন ঘটনাস্থলের চারিদিকে ঘন ঘন ব্যাঘ্রের চিৎকার শোনা যায়। ঠিক অমাবস্যার রাত্রি ছাড়া আর কোনোদিন এই অদ্ভুত ব্যাঘ্রের সাড়া পাওয়া যায় না। এ ব্যাঘ্র যে কোথা হইতে আসে এবং কোথায় অদৃশ্য হয় কেহই তা জানে না। আজ পর্যন্ত কেহই তাকে চোখে দেখে নাই। আরেকটি আশ্চর্য ব্যাপার এই যে অদৃশ্য হইয়াছে তাহাদের মধ্যে একজনও পুরুষ নাই। প্রত্যেকেই স্ত্রীলোক এবং প্রত্যেকের গায়েই ছিল অনেক টাকার গহনা। পুলিশ প্রথমে স্থির করিয়াছিল যে এ সমস্ত অনিষ্টের মূল হইতেছে কোনো এক নরখাদক ব্যাঘ্র, কিন্তু নানা কারণে পুলিশের মনে এখন অন্যরকম সন্দেহের উদয় হইয়াছে। সুন্দরবনের ভিতরে আছে ভুলু ডাকাতের আস্তানা এবং দল। ও অঞ্চলে প্রায়ই অত্যাচার করিয়া থাকে। অনেক চেষ্টা ও পুরস্কার ঘোষণা করিয়াও পুলিশ আজ পর্যন্ত ভুলু ডাকাতকে গ্রেপ্তার করতে পারে নাই। পুলিশের বিশ্বাস মানসপুরের সমস্ত দুর্ঘটনার জন্য ওই ভুলু ডাকাতি দায়ী। কে যে দায়ী আর কে যে দায়ী নয় একথা আমরা জানি না বটে, কিন্তু এটা বেশ বোঝা যাইতেছে যে মানসপুরের দুর্ঘটনার মধ্যে আশ্চর্য কোনো রহস্য আছে। আমরা ২০ শতাব্দীর মানুষ না হইলে এসব ব্যাপারকে হয়তো ভুতুরে কাণ্ড বলিয়া মনে করিতাম। ডাকাত করে ডাকাতি, ঠিক অমাবস্যার রাত্রেই চোরের মতো আসিয়া তারা কেবল একজন স্ত্রীলোককে চুরি করিয়া লইয়া যাইবে কেন? আর এই ব্যাঘ্র রহস্যটাই বা কি? এ কোন দেশি ব্যাঘ্র? এ কি পাঁজি পড়িতে জানে? পাঁজি পুঁথি পড়িয়া ঠিক অমাবস্যার রাত্রে মানসপুরের আসরে গর্জন গান গাইতে আসে? কে এই প্রশ্নের উত্তর দিবে? ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। Cigarette smoking and consumption of alcohol are injurious to health. টেম গল্প গুজবের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আমরা কোনো রকমের কুসংস্কার এবং অন্ধবিশ্বাসকে প্রাধান্য দিই না। যে সমস্ত গল্পের নাট্যরূপ আপনারা শুনে থাকেন তার পুরোটাই লেখক এবং লেখিকার কল্পনাপ্রসূত এবং শুধুমাত্র ভৌতিক আবহ এবং রোমাঞ্চকর পরিবেশ তৈরি করার জন্যই সেই সমস্ত মুহূর্তগুলির অবতারণা করা হয়ে থাকে। এর সঙ্গে বাস্তবে কোনো ঘটনার কোনো রকম সম্পর্ক নেই। তা সত্ত্বেও যদি সেই সমস্ত ঘটনার সাথে বাস্তবের কোনো ঘটনার কোনো মিল পাওয়া যায় তা নিতান্তই কাকতালীয় এবং অনিচ্ছাকৃত। ধন্যবাদ। নিবেদন এক দুর্ধর্ষ বিভীষিক। ও, আপনারা চলে এসেছেন, তাহলে তো খুবই ভালো। প্রথমেই আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের দুঃসময়ে আপনারা যেরকমভাবে পাশে থেকেছেন তা সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না। আপনাদের আশীর্বাদে এবং আপনাদের শুভকামনায় আমাদের অসংখ্য ইউটিউব চ্যানেলের ডিমনিটাইজেশন যে হয়ে গিয়েছিল সেই মনিটাইজেশন আমরা অনেকেই ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি এবং আপনাদেরকে আবার নতুন উদ্যমে গল্প শোনাতে শুরু করছি। সেটা সত্যিই আপনাদের আশীর্বাদ না থাকলে, আপনাদের ভালোবাসা না থাকলে সম্ভব হতো না। এবং এবারে আপনাদের জন্য রয়েছে আরও অসংখ্য চমক। কী চমক সেটা না হয় ক্রমশ প্রকাশ্য, তবে একটা কথা বলতে পারি, আপনারা কিছুদিনের মধ্যে এমন কিছু গল্প
কাল্ট ক্লাসিক্স শুনতে চলেছেন, যা এর আগে কেউ কোনোদিন সেই গল্পগুলো শোনেনি। আপনারা সেই গল্পগুলো এর আগে অডিও আকারে শোনেননি, এটুকু আপনাদের আমি নিশ্চিন্তে এবং নির্দ্বিধায় বলতে পারি। আপনারা শুনছেন গল্পগুজব ইউটিউব চ্যানেল, যেখানে গল্প হবে, গল্প নয়। এবারে আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি, যার সঙ্গে আমার ছোটোবেলা থেকে একটা কি বলবো, ওই আত্মিক সম্পর্ক জড়িয়ে আছে। আমি ক্লাস তখন 2 অথবা 3তে পড়ি, যখন এই গল্প সংকলনটি আমার হাতে এসে পৌঁছয়। আমাদের স্কুল চন্দননগর কানাইলাল বিদ্যামন্দির ইংরাজি বিভাগে একটি ইন্টার স্কুল আবৃত্তি প্রতিযোগিতা হয়েছিল, এবং সেই প্রতিযোগিতায় আমি বিশেষ স্থান লাভ করেছিলাম। এবং এই গল্পের বইটি আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় শ্রী প্রবীর কুমার ঘোষ আমার হাতে তুলে দিয়েছিলেন। প্রতিবারের মতো এবারও আপনাদের কাছে অনুরোধ, আপনারা অতি অবশ্যই গল্পটি ভালো করে শুনবেন, শুনে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন। যেমন গত গল্পে আমি ভিডিওর মাধ্যমে অনুরোধ করেছিলাম, সেই অনুরোধ আপনারা প্রায় প্রত্যেকেই রেখেছেন। অজস্র কমেন্ট আমি পেয়েছি, এবং যে কমেন্টগুলো উত্তর আমি নিজের মতো করে দিয়েওছি। এবং আপনাদের অনেকেই এই গল্প নিয়ে, আমাদের পরিবেশনা নিয়ে আপনাদের সুচিন্তিত মতামত রেখেছেন। এরকমভাবেই আমাদের পাশে থাকুন, এবং গল্প শুনে অতি অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্ট এবং আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে নতুন কাজে প্রেরণা যোগাবে। হেমেন্দ্র কুমার রায়ের অলৌকিক বিভীষিকা অবলম্বনে এক দুর্ধর্ষ বিভীষিকার কাহিনী অমানিশা ত্রাস। অডিও অ্যাডাপ্টেশনে প্রতীক, গল্প পাঠে স্নেহাদ্রি, অন্যান্য চরিত্রে মলয়, অমিত, দীপঙ্কর দেব, পার্থ মুখার্জি, শুভদীপ নাথ ও আমি সোমদর্শী। পোস্টার ডিজাইন রাকিব, শব্দ সংযোজন রিয়া, এডিট, সাউন্ড এফেক্টস, ভিজুয়াল গ্রাফিক্স এবং সমগ্র নির্দেশনায় আমি সোমদর্শী। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমাদের নিবেদন এক দুর্ধর্ষ বিভীষিকার কাহিনী অমানিশা ত্রাস। শুনতে থাকুন শ্রোতা বন্ধুরা। এ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি। বঙ্গদেশের রিপোর্টার ঠিক আন্দাজ করেছেন, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। হ্যাঁ, আশ্চর্য কোনো রহস্য। উপরি উপরি 12টা মেয়ে অদৃশ্য, অমাবস্যার রাত, অদ্ভুত বাঘের আবির্ভাব আর অন্তর্ধান, তার উপরে আবার ভুলু ডাকাতের দল। কারোর সঙ্গে কারোর কোনো সম্পর্ক বোঝা যাচ্ছে না, সমস্ত যেন অস্বাভাবিক কাণ্ড। এ সময় বিমল যদি কাছে থাকতো, কিন্তু আজ 7-7টা দিন ধরে রামহরিকে নিয়ে কোথায় যে ডুব মেরে আছে, শিবের বাবাও বোধহয় তা জানে না। পঞ্জিকাটা যে কোথায় গেল, এই তো পেয়েছি। পরশু আবার অমাবস্যার রাত আসবে। মানুষপুর থেকে হয়তো আবার এক অভাগী নারী অদৃশ্য হবে। আমার যে এখনই উড়ে যেতে ইচ্ছে হচ্ছে। এমন একটা অ্যাডভেঞ্চারের সুযোগ এ তো ছেড়ে দিলে চলবে না। বিমলের কপাল খারাপ, তাই নিজের দোষেই এবার ফাঁকে পড়ল। আমি কি করব? বাঘা, বাঘা। বাঘা তখন ঘরের এক কোণে বসে একপাল মাছির সঙ্গে ভীষণ যুদ্ধ করছিল। কুমারের ডাক শুনে সে গা এবং ল্যাজ ঝাড়তে ঝাড়তে তাড়াতাড়ি তার কাছে গিয়ে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। বিমলও নেই, রামহরিও নেই, খালি তুমি আর আমি। অমাবস্যার রাত, বাঘের গর্জন, ডাকাতের দল, মানুষের পর মানুষ অদৃশ্য। শুনে কি তোমার ভয় হচ্ছে? বাঘা, যে সে বাঘ নয়, বুঝেছ? এ তোমার চেয়েও চালাক। এ তিথি নক্ষত্র বিচার করে কাজ করে। এর সঙ্গে আমরা পাল্লা দিতে পারবো কি? ওদিকে তার উপর আছে ভুলু ডাকাতের দল। পুলিশও তাদের কাছে হার মেনেছে, খালি তোমাকে আর আমাকে গ্রাহ্য করবে কি? একখানা খাম ও চিঠির কাগজ বার করে কুমার লিখতে বসল। ভাই বিমল, একবার
এক জায়গা থেকে দলে দলে মানুষ অন্তর্হিত হচ্ছিল শুনে সে ব্যাপারটা আমরা দেখতে গিয়েছিলাম, কিন্তু সেই কৌতূহলের ফলে বন্দী হয়ে আমাদের যেতে হয়েছিল পৃথিবী ছেড়ে মঙ্গল গ্রহে। এবারেও মানসপুরের মানুষের পর মানুষ, কিন্তু কেবল স্ত্রীলোক অদৃশ্য হচ্ছে। শুনেই আমার চরুকে পিঠ আবার সরসর করছে। আমি আর বাঘা তাই ঘটনাস্থলে চললুম। জানি না এইবারে আমাদের আবার পৃথিবী ছাড়তে হবে কিনা। খবরের কাগজের রিপোর্টেও এই খামের মধ্যে দিলুম। এইটা পড়লেই তুমি বুঝতে পারবে কেন আমি তোমাদের জন্য অপেক্ষা করতে পারলুম না। আসছে পরশু অমাবস্যা। আজ যাত্রা না করলে যথাসময়ে মানসপুরে গিয়ে পৌঁছতে পারবো না। বিমল, তোমার জন্য আমার দুঃখ হচ্ছে। এবারের অ্যাডভেঞ্চারে তুমি বেচারি ফাঁকে পড়ে গেলে। কি আর করব বলো? যদি প্রাণ নিয়ে ফিরি, আমার মুখে সমস্ত গল্প শুনো তখন। ইতি তোমার কুমার। পরদিন কুমার মানসপুরে গিয়ে হাজির হলো। সেখানে তখন ভীষণ বিভীষিকার সৃষ্টি হয়েছে। অমাবস্যা আসছে এবং সেই অজানা শত্রু কাল আবার কোন পরিবারে গিয়ে হানা দেবে তা কেউ জানে না। চারিদিকে এখন থেকেই সরকারি চৌকিদারের সংখ্যা হয়েছে দ্বিগুণ। কুমার আগে ঘুরে ঘুরে সমস্ত মানসপুরের অবস্থাটা ভালো করে দেখে নিলেন। সব জায়গায় একটা লোককেই দেখা যাচ্ছিল। সে লোকটি খুব ব্যস্তভাবেই সর্বত্র ছোটাছুটি করে বেড়াচ্ছে এবং পল্লী রক্ষা সমিতির যুবকদের নানান রকম পরামর্শ দিচ্ছে। তার নাম পটলবাবু। গাঁয়ের একজন হোমরা চোমরা মাতব্বর এবং পল্লী রক্ষা সমিতির প্রধান পৃষ্ঠপোষক। কিন্তু পটলবাবুর চোখে কুমার এমন একটি বিশেষত্ব আবিষ্কার করল সে আর কোনো মানুষের চোখে যা দেখেনি। পটলবাবুর হাত পা খুব নড়ছে, তার মুখ অনবরত কথা কইছে, কিন্তু তার চোখ দুটো ঠিক যেন মরা মানুষের চোখ। চারিদিক দেখে শুনে কুমার মানসপুর থানার ইন্সপেক্টর চন্দ্রবাবুর সন্ধানে চলল। থানায় গিয়ে সে নিজের পরিচয়পত্র ভিতরে পাঠিয়ে দিলেন। অল্পক্ষণ পরেই তার ডাক এলো। এসো এসো, তুমি অশোকের বন্ধু কুমার। এই বয়সে তুমি এত নাম কিনেছ? তোমার আর তোমার বন্ধু বিমলের অদ্ভুত সাহস আর বীরত্বের কথা শুনে আমি তোমাদের গোড়া ভক্ত হয়ে পড়েছি। এসো এসো, ভালো করে বসো। ওরে চা নিয়ে আয় রে। তারপর ওরা এখানে কি মনে করে? নতুন অ্যাডভেঞ্চারের গন্ধ পেয়েছো বুঝি? আগে হ্যাঁ। ব্যাপারটা বড়ই রহস্যময়, বড়ই আশ্চর্য। জীবনে এমন সমস্যায় কখনো পড়িনি। কে বা কারা এরকমভাবে মেয়ে চুরি করে নিয়ে যাচ্ছে? বাঘ না ভুলু ডাকাতের দল? সবাই সাবধান হয়ে আছে, চারিদিকে কড়া পাহারা, তার ভিতর থেকেই 12টি মেয়ে চুরি হয়ে গেল। অথচ চোর ধরা তো দূরের কথা, তার টিকিটি পর্যন্ত কারোর চোখে পড়ল না। এও কি সম্ভব? ব্যাপারটা যেরকম দাঁড়িয়েছে, আমার চাকরি বুঝি আর টেকে না। আসছে কাল অমাবস্যা, আমিও সেজন্য যতটা সম্ভব প্রস্তুত হয়ে আছি। কাল একবার শেষ চেষ্টা করে দেখব, কিন্তু কালও যদি চোর ধরতে না পারি তাহলে আমার কপালে কি আছে আমি জানি না। অমাবস্যার রাতে ঠিক কোন সময় মেয়ে চুরি যায়? এই ব্যাপারে সবটাই আজগুবি। বিংশ শতাব্দীর এই সভ্য বাঘটি শুধু পাঁজি পুঁথি পড়তেই শেখেনি, কাঁটায় কাঁটায় ঘড়ি ধরে কাজ করতেও শিখে গেছে। হ্যাঁ, প্রতিবারে ঠিক রাত দুপুরের সময় তার প্রথম চিৎকার শোনা যায়। কিন্তু এ বাঘটা কি সত্যি আসল বাঘ, না সবাইকে ভয় দেখিয়ে কাজ হাসিল করার জন্য কোনো হরবোলা মানুষ অবিকল বাঘের শব্দ নকল করে? সে সন্দেহ করবারও কোনো উপায় নেই। প্রতিবারেই বাঘের অগুন্তি পায়ের দাগ আমি নিজে পরীক্ষা করে দেখেছি। আর রহস্যের উপর রহস্য। আজ দিন কয় হলো মানসপুরে কি একজন অচেনা লোক এসে বাসা বেঁধেছে। তাকে সর্বত্রই দেখা যায়, কিন্তু সে যে কে তা কেউ জানে না।
লোকটার সমস্ত ব্যবহারই বেশ সন্দেহজনক। এখানকার মুরব্বী পটলবাবু বলেন নিশ্চয়ই সে ওই ওই ভুলু ডাকাতের চর। আপাতত ইচ্ছে থাকলেও আমরা তার সম্বন্ধে ভালো করে খোঁজ খবর নিতে পারছি না, কারণ এই মেয়ে চুরির হাঙ্গামের জন্য আমার আর কোনো দিকেই ফিরে তাকাবার অবসর নেই। তবে তার উপরে কড়া পাহারা রাখতে আমি ভুলিনি। লোকটার নাম কি? মোহনলাল বসু। শুনলুম সে কোথাকার জমিদার, এখানে এসেছে বেড়াতে। যদিও এখানে সমুদ্রের হাওয়া বয়, কারণ খানিক তফাতেই সমুদ্র আছে, কিন্তু এটা কি বেড়াতে আসবার জায়গা, বিশেষ করে এই বিভীষিকার সময়? তারপর শুনলাম সে কাল গাঁয়ের অনেকের কাছে গল্প করে বেরিয়েছে যে তার বাড়িতে নাকি নগদ অনেক হাজার টাকা আছে। এমন বোকা লোকের কথা কখনো শুনেছ? আশেপাশে প্রায়ই ভুলু ডাকাত হানা দিয়ে বেড়াচ্ছে। সেটা জেনেও এই কথাটা প্রকাশ করতে কি তার ভয় হলো না? ভুলু ডাকাতের কানে এতক্ষণে মোহনলালের টাকার কথা গিয়ে পৌঁছেছে, আর পটলবাবু সন্দেহ যদি ভুল হয়, অর্থাৎ মোহনলাল যদি ভুলু ডাকাতের চর না হয়, তাহলে আসছে কাল অমাবস্যার গোলমালে ভুলু যে তার বাড়িতে হানা দেবে, এটা আমি মনে ঠিক করে রেখেছি। এখন বুঝেছ আমি কিরকম মুশকিলে ঠেকেছি। একেই এই মেয়ে চুরির মামলা নিয়ে হাঁপিয়ে উঠেছি, তার উপরে কাল এই মোহনলালের বাড়ির আনাচে কানাচেই আমাকে রাত কাটাতে হবে, কারণ শ্রীমান ভুলু বাবাজি কাল হয়তো দয়া করে ওখানে পায়ের ধুলো দিলেও দিতে পারে। চন্দ্রবাবু, আপনি আমার একটা কথা রাখবেন। কি কথা? তুমি যখন অশোকের বন্ধু, তখন তুমি আমারও ছেলের মতো, সাধ্যমতো আমাকে তোমার আবদার রাখতে হবে বই কি। যতদিন এই মামলার নিষ্পত্তি না হয় ততদিন আপনার সঙ্গে থাকতে দেবেন কি? এই কথা আর বলতে, তোমার মতন সাহসী আর বুদ্ধিমান সঙ্গী পেলে তো আমি বলতে যাই। আর তুমি যদি আমার সঙ্গে থাকো, তাহলে আমি হয়তো খুব শীঘ্রই এই মামলাটার একটা কিনারা করে ফেলতে পারবো। নিঝুম রাত করছে ঝাঁঝা, নিরেট অন্ধকার করছে ঘুটঘুট। মানসপুর যেন এক দুঃস্বপ্নের মধ্যে ডুবে প্রাণহীন হয়ে পড়ে আছে। সেখানে যে ঘরে ঘরে অসংখ্য মানুষ প্রাণ হাতে করে সজাগ হয়ে বসে আছে, বাইরে থেকে এমন কোনো সাড়াই পাওয়া যাচ্ছে না। খুব উঁচু একটা বটগাছের ডালে বসে কুমার নিজের রেডিয়ামের হাতঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 12টা বাজতে আর 10 মিনিট দেরি আছে। বন্দুকটা ভালো করে বাগিয়ে ধরে কুমার গাছের ডালের উপরে যতটা পারে সোজা হয়ে বসল। সে নিজেই এই গাছটা পছন্দ করে নিয়েছে। যদি কোনো সাহায্যের দরকার হয়, তাই তার জন্য চন্দ্রবাবু গাছের নিচেই একজন চৌকিদারকে মোতায়েন করে রেখেছেন। এই গাছ থেকে 30-35 ফুট দূরেই সেই নির্বোধ মোহনলালের বাসা বাড়ি। চন্দ্রবাবু নিজেও কাছাকাছি কোনো ঝোপঝাড়ের ভিতরে সদল বলে গা ঢাকা দিয়ে আছেন। চন্দ্রবাবুর কথা যদি ঠিক হয়, তাহলে 12টা বাজলেই সেই আশ্চর্য বাঘের চিৎকার শোনা যাবে। আচ্ছা, এখানে বাঘগুলো কি সভ্য হয়ে উঠল? ঘড়ি না দেখে মানুষের ঘাড় ভাঙতে বেরোয় না? কুমারের হৃৎপিণ্ডটা ভীষণ উত্তেজনায় যেন লাফাতে শুরু করল। ছিদ্রহীন অন্ধকারের এদিক থেকে ওদিক পর্যন্ত আগ্রহদীপ্ত চোখ দুটোকে ক্রমাগত বুলিয়ে সে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো যে মূর্তিমান আতঙ্ক এখনই এখানে আবির্ভূত হবে, কিন্তু তার কোনো খোঁজই মিলল না। আচ্ছা, বাঘ যদি এদিকে না এসে অন্যদিকে যায়? কিন্তু কিন্তু যেদিকেই যাক, বাঘের ডাক তো আর সেতারের মিনমিনে আওয়াজ নয়। তার গর্জন আমি শুনতে পাবই। আর বাঘের বদলে যদি এদিকে আসে ভুলু ডাকাতের দল, তাহলেও বড় মন তো মজা হবে না। আর আধ মিনিট। গোঁ গোঁ শব্দ করে আচম্বিতে ঝড় জেগে উঠে বটগাছের ওপরে ভীষণ একটা ঝাপটা মারলে। পড়তে পড়তে কুমার কোনো রকমে নিজেকে সামনে নিলে। ঠিক রাত 12টা। সঙ্গে সঙ্গে কান ফাটানো এক ব্যাঘ্রের গর্জন। বাঘের ডাক যে এমন ভয়ানক আর অস্বাভাবিক হতে পারে, কুমারের সে ধারণাই ছিল না। আকাশের কালো মেঘের বুক চিরে ফালা ফালা করে সুদীর্ঘ এক বিদ্যুতের লকলকে শিখা জ্বলে উঠল এবং
নিচের দিকে তাকিয়ে কুমার স্পষ্ট দেখলে প্রকাণ্ড একটা ব্যাঘ্র সামনের জঙ্গলের ভিতর থেকে তীরের মতো বেরিয়ে এলো এবং অমনি তার বন্দুক অগ্নিবৃষ্টি করলে। তারপরেই প্রথমে ব্যাঘ্রের গর্জন এবং সেই সঙ্গে মানুষের করুণ আর্তনাদ। বাঘের ডাক আর মানুষের আর্তনাদ থামতে না থামতেই সারি সারি লণ্ঠনের ও ইলেকট্রিক টর্চের আলোতে চারিদিকের অন্ধকার যেন খণ্ড খণ্ড হয়ে গেল। ঝোপঝাড়ের ভিতর থেকে দলে দলে পুলিশের লোক বেরিয়ে আসতে লাগলো। কুমারও তরতর করে গাছের উপর থেকে নেমে এসে গাছের নিচে চৌকিদারকে আর দেখতে পেলে না। চন্দ্রবাবু এক হাতে রিভলভার এবং আরেক হাতে বিজলি মশাল নিয়ে ছুটতে ছুটতে তার দিকেই আসছেন। কুমার, তুমি কি বন্দুক ছুড়েছো? আগে হ্যাঁ, বাঘটাকে দেখে আমিই বন্দুক ছুঁড়েছি, কিন্তু আর্তনাদ করে উঠলো একজন মানুষ। বাঘটাকে তুমি কোনোখানে দেখেছো? খুব কাছেই, ওই যে ওইখানে। ওই ওখানে তো বাঘের চিহ্ন নেই, কিন্তু মাটির উপর ওখানে কে বসে আছে? দু পা এগিয়ে, আরে এই যে আমাদের পটল বাবু। এ কি পটল বাবু, আপনি এখানে কেন? আরে আপনার আপনার পায়ে কি হয়েছে? চাদর জড়াচ্ছেন কেন? ওহো, যে জন্য আপনারা এখানে, আমিও সেই জন্যই এখানে এসে লুকিয়েছিলাম। কিন্তু ওই ভদ্রলোক যে গুলি করে আমার একখানা পায়ের দফা একেবারে রফা করে দেবেন তা তো আমি জানতাম না। আরে গুলিটা যদি আমার মাথায় গিয়ে বুকে লাগতো তাহলে কি হতো বলুন দেখি। কিন্তু আমি যে সচক্ষে বাঘটাকে দেখেই বন্দুক ছুঁড়েছি, আপনার পায়ে কেমন করে গুলি লাগলো কিছুই তো বুঝতে পারছি না। বাঘকে দেখে বন্দুক ছুঁড়েছেন না ঘোড়ার ডিম করেছেন? কাছে কোথায় একটা বাঘ ঢেকেছিল বটে, কিন্তু এখানটায় কোনো বাঘই তো আসেনি। এখানে বাঘ এলে আমি কি দেখতে পেতাম না? আপনি স্বপ্নে বাঘ দেখে আজকে উঠেছেন? না না, কুমারবাবু সজাগ হয়েই বাঘ দেখেছেন, আর আমিও সজাগ হয়েই বাঘ দেখেছি। পটলবাবু যেখানে বসে আছেন বাঘটা ঠিক ওখানেই এসে দাঁড়িয়েছিল। সকলে আশ্চর্য হয়ে উপর পানে তাকিয়ে দেখলে গাছের গুঁড়ি ধরে একজন লোক নিচে নেমে আসছে। এ কি মোহনলাল বাবু যে? তা গাছের ওপর চড়ে আপনি এতক্ষণ কি করছিলেন? গাছে বসে ওই ভদ্রলোক যা করছিলেন আমি তাই করছিলাম। অর্থাৎ দেখছিলুম বিপদ কোন দিক থেকে আসে। আপনি বাঘের কথা কি বলছিলেন না? হ্যাঁ, পটলবাবু যেখানে বসে আছেন বিদ্যুতের আলোতে ঠিক ওখানেই একটা মস্ত বড় বাঘকে আমি সচক্ষে দেখেছি। আর তারপরেই তো বন্দুকের আওয়াজ হলো, আর সঙ্গে সঙ্গে শুনলুম বাঘের গর্জন আর মানুষের আর্তনাদ। তারপর তো এখন এসে দেখছি এখানে বাঘের বদলে রয়েছেন পটলবাবু। এখানে যে বাঘটা আসেনি তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমি নিজে। বাঘটা এখানে এলে আমি এতক্ষণ জ্যান্ত থাকতুম না। হ্যাঁ, পটলবাবুর এই যুক্তি মানতে হবে। আপনারা দুজনেই ভুল দেখেছেন। দুজন কেন, 100 জনে ভুল দেখলেও কোনো ক্ষতি ছিল না, কিন্তু সত্যি সত্যি বন্দুক ছোড়াটা অত্যন্ত অন্যায় হয়েছে। ওহো, আমার ঠ্যাঙ্কারা দফা একেবারে রফা হয়ে গেছে। ওহো বাবা, আমি যে উঠতেও পারছি না। কুমার বেচারি একদম হতভম্বের মতো হয়ে গেল। সে যে বাঘটাকে দেখেছে এবং তাকে দেখেই বন্দুক ছুঁড়েছে এই বিষয়ে তার কিছুমাত্র সন্দেহ ছিল না। অথচ অন্যের সন্দেহ ভঞ্জন করবার জন্য কোনো প্রমাণই তার হাতে নেই। চন্দ্রবাবু, এদিকটায় আসুন। এই দেখুন, বাঘ যে এখানে এসেছিল তার স্পষ্ট প্রমাণ রয়েছে। এই দেখুন না, কাঁচা মাটির উপর বাঘের থাবার দাগ। আর ওই দিকটা দেখুন, ওই ঝোপটার ভেতর থেকে থাবার দাগগুলো এখানে এসেছে। কিন্তু কি আশ্চর্য! কি ব্যাপার? পায়ের দাগ দেখে বেশ ভালো বোঝা যাচ্ছে যে বাঘটা এদিক পানি এসেছে বটে, কিন্তু সে যে এখান থেকে আবার ফিরে গেছে, কই পায়ের দাগ দেখে সেটা মনে হচ্ছে না তো। বন্দুকের শব্দ শুনেই বাঘটা হয়তো লম্বা একটা লাফ মেরে পাশের কোনো ঝোপের ভেতরে গিয়ে পড়েছে, কিন্তু এখানে কোনো বাঘ এসেছে বলে আমি এখনো মানতে রাজি নই, কারণ আমি নিজে কোনো বাঘ দেখিনি। না না, বাঘ যে এখানে এসেছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ এখান থেকে সবচেয়ে কাছের ঝোপ হচ্ছে অন্তত 40 হাত তফাতে। কোনো বাঘই এক লাফে অত দূর গিয়ে পড়তে পারে না। কিন্তু কথা হচ্ছে বাঘটা তবে গেল কোথায়?
সে কথা নিয়ে পরে অনেক মাথা ঘামাবার সময় পাবেন। আপাতত আপনারা আমাকে একটু সাহায্য করুন দেখি। আমার আর দাঁড়াবার শক্তি নেই। ঠ্যাংখানা দপা একেবারে রপা করে দিয়েছে দেখছি। কুমারবাবু, মস্ত শিকারী আপনি। বাঘ মারতে এসে মারলেন কিনা মানুষকে, আর মানুষ বলে মানুষ একেবারে আমাকেই। লজ্জায় এবং অনুতাপে কুমার মাথা না হেঁট করে পারলেন না। মোহনলাল কোনো দিকেই না চেয়ে আপন মনে তখনও বাঘের পায়ের দাগগুলো পরীক্ষা করতে ব্যস্ত ছিল। বাঘের পা থেকে ধুলোয় দাগ হয় বটে, কিন্তু সে দাগ থেকে আর আস্ত বাঘ জন্মায় না মোহনলাল বাবু। মিচেই সময় নষ্ট করছেন। আমার যেন কেন মনে হচ্ছে এই বাঘের পায়ের দাগের ভেতর থেকেই আসল বাঘ আমাদের কাছে ধরা দেবে। বলেন কি মশাই, দাগ থেকে জন্মাবে আস্ত বাঘ? এ কোন জাদু মন্ত্রে? হ্যাঁ, যে জাদু মন্ত্রে মাটিতে পায়ের দাগ রেখে বাঘ শূন্যে উড়ে যায়। ও কথা কাটাকাটি করে লাভ নেই। চলুন পটলবাবু, আপনি যখন হয়েছেন আপনাকে আমি বাড়িতে পৌঁছে দিয়ে আসি। ঠিক সেই মুহূর্তে দূর থেকে সুতীক্ষ্ণ ফুটবল বাঁশির আওয়াজ শোনা গেল। আমার গুপ্তচরের বাসি, সবাই ঝোপের ভেতরে লুকিয়ে পড়ো, গিয়ে যাও, সবাই লুকিয়ে পড়ো, আর শিগগির আলো নিভিয়ে দাও। ব্যাপার কি চন্দ্রবাবু? এই বাঁশির আওয়াজের মানে কি? আমার গুপ্তচর বাঁশির সংকেতে জানিয়ে দিলে যে ভুলু ডাকাতের দল এইদিকে আসছে। তারা আসছে নিশ্চয়ই মোহনলাল বাবুর বাড়ি লুট করতে। কিন্তু মোহনলাল বাবু কোথায় গেলেন? আর এই পটলবাবুই বা কোথায়? হ্যাঁ, মোহনলাল ও পটলবাবু দুজনেই একেবারে অদৃশ্য। বোধহয় ভুলু ডাকাতের নাম শুনে ভয়ে চম্পট দিয়েছেন। তাই হবে হয়তো। এসো কুমার, আমরা ওই ঝোপটার ভেতরে গিয়ে অদৃশ্য হই। বলেই কুমারের হাত ধরে টেনে চন্দ্রবাবু পাশেই একটা জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। বিপদের উপরে বিপদ। ঠিক সেই সময়ে মুষলধারে বৃষ্টি শুরু হলো। কুমার, তোমার বন্ধুকে টোটা পুড়ে নাও। এবারে আর বাঘ নয়, হয়তো আমাদের মানুষ শিকারই করতে হবে। সে অভ্যেস আমার আছে, এর আগেও আমাকে মানুষ শিকার করতে হয়েছে। সে কি বৃষ্টি! চন্দ্রবাবুর সঙ্গে কুমার যে ঝোপটার ভিতরে গিয়ে আশ্রয় নিল সেটা ছিল ঢালু জমির উপরে। অল্পক্ষণ পরেই তাদের প্রায় কোমর পর্যন্ত ডুবিয়ে দিয়ে কলকল আওয়াজে জলধারা ছুটতে লাগলো। আর কপাল যাদের নেহাত পোড়া, তারাই পুলিশে চাকরি নেয়। শ্যাল কুকুররাও আজ বাইরে নেই, আমরা তাদেরও অধম। কি মুশকিল! সাপের মতন কি একটা আমার গায়ের উপর দিয়ে শ্যাট করে চলে খুব গেল। সাবধান কুমার, বর্ষাকালে সুন্দরবনে সাপের বড় উৎপাত। একটা ছোবল মারলেই ভবলীলা, একেবারে সাঙ্গ। দেখো দেখো দেখো, ওই দেখো, মাঝে মাঝে ইলেকট্রিক টর্চ জ্বালিয়ে কারা সব এইসব দিয়ে এদিকেই আসছে। নিশ্চয়ই ভুলু ডাকাতের দল। ভুলু ডাকাতকে আপনি কখনো দেখেছেন? সে কেউ কোনোদিন তাকে দেখেনি। সে নিজে দলের সঙ্গে থাকে না, দলের সঙ্গে থাকে কালু সর্দার। সে ভুলুর হুকুম মতো দলকে চালিয়ে নিয়ে বেড়ায়। কালু সর্দারকে আমি দেখেছি, সে যেন এক মাংসের পাহাড়। মানুষের দেহ যে তেমন বিপুল হতে পারে না দেখলে আমি তা বিশ্বাস করতুম না। আর কালুর গায়ের জোরও তেমনি। শুনেছি সে নাকি শুধু হাতে এক আছড়ে একটা বাঘকে বধ করেছিল। একবার সে পুলিশের হাতে ধরা পড়ে জানো তো, কিন্তু রাত্রিবেলায় হাজত ঘরের দেওয়াল থেকে একটা আস্ত জানলা উপড়ে ফেলে সে চম্পট দেয়। চন্দ্রবাবুর কথা শুনতে শুনতে কুমার দেখতে লাগলো 40-50 হাত তফাত দিয়ে ডাকাতদের দল ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। তাদের কাউকে দেখা যাচ্ছিল না বটে, কিন্তু বিজলি মশালগুলোর আলো দেখে বেশ বুঝতে পারা যাচ্ছিল তাদের গতি কোন দিকে। দু একটা আশ্চর্য রহস্যের কোনো কিনারাই আমি করতে পারছি না। ভুলু ডাকাতদের দল ডাকাতি করতে বেরোয় কেবল অমাবস্যার রাতে, আর যে অঞ্চলেই তার দল ডাকাতি করতে যায় সেইখানেতেই বাঘের অত্যাচার হয়। বাঘের সঙ্গে ষড়যন্ত্র করেই তারা যেন ডাকাতি করতে যায়। একবার একজন সাহেব গোয়েন্দা ভুলুকে ধরতে এসেছিল, কিন্তু শেষটায় বাঘের কবলে তার প্রাণ যায়। লোকের মুখে শুনি বাঘই নাকি ভুলুনিষ্ঠ দেবতা, রোজ সে বাঘ পুজো করে। বাঘ পুজো? হ্যাঁ হ্যাঁ, সুন্দরবনে এটা কিছু নতুন কথা নয়, অনেকেই এখানে বাঘকে পুজো করে। দেখুন দেখুন, ডাকাতের দল অন্যদিকে যাচ্ছে। ওইদিকেই মোহনলালের বাসায় যাবার পথ। ওরা যে মোহনলালের বাসার দিকেই যাবে সেটা আমি আগেই আন্দাজ করেছিলাম। পটলবাবুর সন্দেহ ভুল। মোহনলাল যদি ভুলুর দলের লোক হতো তাহলে ডাকাতরা কখনোই তার বাড়ি লুট করতে আসতো না।
এখন আপনি কি করবেন? পকেট থেকে একটা বাঁশি বার করলেন চন্দ্রবাবু। এইভাবে আমি বাঁশি বাজাবো। ডাকাতরা জানে না ওরা আজ কি ফাঁদে পা দিয়েছে। আমি বাঁশি বাজালেই আমার দলের লোকেরা ওকে ঘেরাও করে ফেলবে। কুমার, কুমার, প্রস্তুত হও। চন্দ্রবাবু বাঁশি বাজাতে উদ্যত হলেন, আর ঠিক সেই মুহূর্তেই তীব্র স্বরে একটা ফুটবল বাঁশি বেজে উঠল। কিন্তু সেটা চন্দ্রবাবুর বাঁশি নয়। ডাকাতদের বিজলি মশালগুলো এক পলকে নিভে গেল। বাঁশি কে বাজালে? হ্যাঁ, কে বাজালে বাঁশি? ডাকাতদের কে সাবধান করে দিলে? বলতে বলতে তিনিও বাঁশিতে ফুঁ দিলেন। একবার, দুবার, তিনবার। জঙ্গলের চারিদিকে পুলিশের লণ্ঠন জ্বলে উঠল। চারিধারে ঝোপঝাপ থেকে দলে দলে পুলিশের লোক বেরিয়ে এলো। তাদের কারো হাতে বন্দুক, কারো হাতে লাঠি। ডাকাতরা পালাচ্ছে, পালাচ্ছে, ওদের আক্রমণ করো। ওইদিকে, ওইদিকে, শিগগির। চন্দ্রবাবু এবং কুমার রিভলভার ও বন্দুক ছুঁড়তে ছুঁড়তে ডাকাতরা যেই দিকে ছিল সেই দিকে ছুটতে লাগলেন। কিন্তু যথাস্থানে উপস্থিত হয়ে চন্দ্রবাবু ডাকাতদের কারোর টিকিটি পর্যন্ত দেখতে পেলেন না। দারুণ বৃষ্টিতে বিজলির মশালের সীমানার বাইরে অন্ধকার জমাট বেঁধে রয়েছে। এর মধ্যে ডাকাতরা যে কোথায় কোন দিকে গা ঢাকা দিয়েছে তা স্থির করা অসম্ভব বললেই চলে। না, আজও খালি কাঁদা খেটে মরাই সার হলো দেখছি। কিন্তু কোন রাস্কেল বাঁশি বাজিয়ে তাদের সাবধান করে দিলে, হ্যাঁ, সেটা তো কিছু বোঝা যাচ্ছে না। বোধহয় ডাকাতদের কোনো চর বনের ভেতরে লুকিয়ে থেকে আমাদের গতিবিধি লক্ষ্য করছিল। সম্ভব, কিন্তু আর এখানে অপেক্ষা করে লাভ নেই। আমরা চন্দ্রবাবুর কথা শেষ হবার আগেই হঠাৎ পাশের জঙ্গলের ভিতর থেকে দুখানা বড় বড় কালো হাত বিদ্যুৎ বেগে বেরিয়ে এলো এবং পর মুহূর্তে তারা কুমারকে ধরে শূন্যে তুলে নিয়ে গিয়ে আবার অদৃশ্য হল। কুমার একটা চিৎকার করবার অবসর পর্যন্ত পেল না। বিস্ময়ের প্রথম ধাক্কাটা সামলে নিয়ে কুমার নিজেকে মুক্ত করবার চেষ্টা করলেন। সঙ্গে সঙ্গে সেই মহা বলবান অজ্ঞাত শত্রু তার দেহ ধরে এমন এক প্রচণ্ড ঝাঁকানি দিল যে তার সমস্ত জ্ঞান বিলুপ্ত হয়ে গেল। কিছুক্ষণ পর কুমার যখন জ্ঞান ফিরে পেলে, অনুভবে বুঝলে যে তার দেহটা দুমড়ে কার কাঁধের উপর পড়ে রয়েছে। সে একটু নড়বার চেষ্টা করতেই একখানা লোহার মতো শক্ত হাতে তাকে টিপে ধরে কে যেন কর্কশ স্বরে বললে, চুপ, ছটফট করলেই একেবারে রুটি টিপে মেলে দেবো। তার হাতের চাপেই কুমারের কোমরটা ভীষণ ব্যথায় টনটনিয়ে উঠল। ভীমের মতন তার গায়ের চোট। কে এই ব্যক্তি? কাঁধে করে কোথায় থেকে নিয়ে যাচ্ছে? কুমারের ইচ্ছা হলো তার মুখখানা একবার দেখে নেয়, কিন্তু যা ফুটফুটে অন্ধকার। পায়ের শব্দে বুঝলো তার আশেপাশে আরো অনেক লোক আছে। এরা কারা? এরা কি ভুলু ডাকাতের দল? কিন্তু এত লোক থাকতে এরা তাকে বন্দি করলো কেন? তাকে নিয়ে এরা কি করতে চায়? শোন তোরা সবাই, আপাতত এই ছোড়া আমাদের আড্ডায় বন্দি থাকবে। আসছে অমাবস্যায় ডাকাতি করতে যাওয়ার আগে মা কালীর সামনে একে বলি দেব। মা বোধহয় আমাদের উপর রেগেছেন। তিনি মুখ ফিরিয়েছেন বলেই এইবারে কাদা ঘেটে মরাই সার হলো। তো কখনো হয় না। মা নিশ্চয়ই নরবলি চান। লোকটার মুখের কথা শেষ হতে না হতেই ভীষণ এক ব্যাঘ্রের গর্জনে আকাশের মেঘ আর অরণ্যের অন্ধকার যেন থরথর করে কেঁপে কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে মানুষের তীক্ষ্ণ আর্তনাদ, বারবার, তিনবার। তারপরেই সব চুপচাপ। সর্দার, আমাদের মা বাঘাই চণ্ডী। বললুম তো, মায়ের খিদে পেয়েছে, মা নরবলি চান। তোরা মাকে খেতে দিলি না, মা তাই নিজেই খিদে মেটাতে এসেছে। কিন্তু মা যে আমাদেরকেই ধরে নিয়ে গেলেন, কি রকম মা? নিজের পেটের ছেলেকেই পেটে পড়বেন? সময়ে আত্মপর জ্ঞান থাকে না রে ভোলা, আত্মপর জ্ঞান থাকে না। আর কেই বা মায়ের ছেলে? মা তো জগৎ জননী, সবাই তো মায়ের ছেলে। কুমার চুপ করে নিজের পরিণামের কথাও শুনলে।
বলির পশুর মতন তাকে মরতে হবে। তার মনটা যে খুব খুশি হয়ে উঠল না, সে কথা বলাই বাহুল্য। সর্দার বলে যাকে ডাকা হচ্ছে, তাকে যে কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছে, কে সেই লোকটা? কে এই লোকটা? এই কি ভুলু ডাকাত, না তার প্রধান অনুচর কালু সর্দার? হঠাৎ বিমলের কথা তার মনে হলো। সে এখন কলকাতায়। তার বন্ধু যে আজ মরণের পথে এগিয়ে চলেছে, সে কথা সে জানেও না। কুমারের মনে এখন অনুতাপ হতে লাগলো। কেন সে বিমলের জন্য অপেক্ষা করেনি? কেন সে একলা এই বিপদের রাজ্যে এলো? বিমল যদি আজ এখানে থাকতো, তাহলে নিশ্চয়ই সে প্রাণপণে তাকে উদ্ধার করবার চেষ্টা করত, আর খুব সম্ভব তাকে উদ্ধার করতে পারতও হয়তো। হঠাৎ অন্ধকারের ভিতর দিয়ে হুশ করে সে নিচের দিকে নেমে গেল। তারপরেই ঝপাং করে একটা শব্দ। সঙ্গে সঙ্গে বুঝলে সে আর মাটির ওপরে নেই, জলের ভিতরে গিয়ে পড়েছে। একেবারে এক গলা জল। যে লোকটার কাঁধে চড়ে সে এতক্ষণ যাচ্ছিল, সেও এখন জলের মধ্যে। নিজেকে সামলে নিয়ে হাতড়ে সে বুঝলে তার সঙ্গে লোকটা একেবারে অজ্ঞান হয়ে গেছে। উপরে ঘুটঘুট করছে অন্ধকার, তাছাড়া আর কিছুই দেখা যায় না। আবার চারিদিক হাতড়ে হাতড়ে সে বুঝলে তারা একটা গভীর গর্তের ভিতরে পড়েছে। সুন্দরবনের বাসিন্দারা বাঘ ধরবার জন্য বনের মাঝে মাঝে গর্ত খুঁড়ে গর্তের মুখটায় ঘাসপাতা, গাছপালা এইসব দিয়ে ঢেকে রাখে। এটা নিশ্চয়ই সেই রকম কোনো একটা গর্ত। কুমার কান পেতে শুনতে লাগলো। ডাকাতদের কোনো সাড়া শব্দ নেই। তাদের সর্দার যে গর্তের মধ্যে কুপোকাত, একথা নিশ্চয়ই তারা বুঝতে পারেনি। অন্ধকারে অন্ধ হয়ে নিশ্চয়ই তারা এগিয়ে গিয়েছে, কিন্তু একটু পরেই তারা সদল বলে ফিরে আসবে। যদি পালাতে হয় তো এই হচ্ছে পালাবার সময়। কিন্তু চারিদিককার দেওয়ালে হাত বুলিয়ে কুমার বুঝল দেওয়ালটা খাড়াভাবে উপরে উঠেছে। সাপ অথবা টিকটিকি না হলে সেটা বয়ে উপরে ওঠা অসম্ভব। সে হতাশ হয়ে পড়ল। হঠাৎ ওপরে কার দ্রুত পায়ের শব্দ হলো, মাত্র একজনের পায়ের শব্দ। কে? ডাকাতরা কি আবার ফিরে এলো? কিন্তু তারা এলে তো দল বেঁধে ফিরবে। তবে কি পুলিশের চর ডাকাতির পিছু নিয়েছে? কে যায়? কে যায়? আমি গর্তের মধ্যে পড়ে গেছি, আমাকে বাঁচাও। কোনো জবাব নেই। কিন্তু হঠাৎ কুমারের মুখের ওপরে কি একটা এসে পড়ল, ঠিক একটা সাপের মতো। কুমার সভয়ে চমকে উঠল, কিন্তু তারপরেই বুঝল ওপর থেকে গর্তের ভিতরে এক গোছা মোটা দড়ি ঝুলছে। কুমার বিস্মিত হবারও অবকাশ পেলে না। তাড়াতাড়ি দড়ি গাছা চেপে ধরতেই ওপর থেকে কে তাকে টেনে তুলতে লাগলো। কে তুমি ভাই? আমাকে জমের মুখ থেকে বাঁচালে। কাউকে দেখা গেল না, খালি অন্ধকার। কোনো জবাব এলো না, খালি শোনা গেল কার দ্রুত পায়ের শব্দ। কে যেন সেখান থেকে চলে গেল। এ কি আশ্চর্য রহস্য! খানিক তফাৎ থেকে অনেক লোকের গলার আওয়াজ শোনা যেতে লাগলো। ডাকাতরা ফিরে আসছে। তারা বুঝতে পেরেছে সর্দার তাদের দলে নেই। কুমার অন্যদিকে দৌড় দিল। অমাবস্যার রাতের সেই রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের পর কুমারের গায়ের ব্যথা মরতে গেল এক সপ্তাহেরও বেশি। সেদিন সকালবেলায় থানার সামনের মাঠে পায়চারি করতে করতে কুমার নানান কথা ভাবছিল। নানান ভাবনার মধ্যে তার সবচেয়ে বড় ভাবনা হচ্ছে বাঘের গর্তের ভিতর থেকে যে তাকে সেদিন উদ্ধার করলে, কে সেই ব্যক্তি? নিশ্চয়ই সে ডাকাতদের দলের কেউ নয়। গাঁয়ের ভিতরেও চন্দ্রবাবু ছাড়া কুমারের এমন কোনো বন্ধু নেই যে তার জন্য এতটা মাথা ব্যথা করবে। এই রহস্যময় ব্যক্তি তার প্রাণ রক্ষা করল, অথচ তাকে দেখাই বা দিল না কেন? সেই রাত্রের সব ব্যাপারের সঙ্গেই গভীর রহস্যের যোগ আছে। সে সচক্ষে বাঘ দেখলে, বন্দুক ছুঁড়লে, অথচ জখম হলেন পটলবাবু।
বাঘের পায়ের দাগ রয়েছে, অথচ পটলবাবু বললেন সেখানে বাঘ আসেনি। কুমার মনে মনে এমনি সব নাড়াচাড়া করছে, এমন সময় দেখতে পেলে পথ দিয়ে হনহন করে এগিয়ে চলেছে মোহনলাল। এই যে কুমারবাবু, নমস্কার। তা শুনলাম আপনি নাকি মস্ত বিপদে পড়েছিলেন। হ্যাঁ, কিন্তু যেমন হঠাৎ বিপদে পড়েছিলাম তেমনি হঠাৎ উদ্ধারও পেয়েছি। হ্যাঁ, এটা কিন্তু আমি বরাবরই দেখে আসছি কুমারবাবু। বিপদে যারা তোয়াক্কা রাখে না, বিপদও যেন তাদের এড়িয়েই চলে। হ্যাঁ, কি বলেন? আগে হ্যাঁ, অন্তত আমার জীবনে বারবারই এমন হয়েছে বটে। কিন্তু এত সকালে আপনি যাচ্ছেন কোথায়? একবার পটলবাবুকে দেখতে যাচ্ছি। সেদিন আরেকটু হলেই তো পটলবাবু আপনার হাতেই পটল তুলছিলেন। নিতান্ত পরমায়ু ছিল বলেই বেচারি এ যাত্রা বেঁচে গেলেন। তাই ভদ্রলোক কেমন আছেন সেই খোঁজ নিতেই চলেছি। চলুন, আমিও আপনার সঙ্গী হব। আমার জন্যই তার এই দুর্দশা, তার খবর নেওয়া আমার কর্তব্য। আচ্ছা মোহনবাবু, সেদিন যে আমি সত্যি সত্যি বাঘ দেখে বন্দুক ছুঁড়েছি, এ বিষয়ে আপনার কোনো সন্দেহ আছে কি? না না, একটুও না। তার প্রমাণও দেখুন না। এই লোম আপনি কোথায় পেলেন? আপনার গুলি খেয়ে পটলবাবু যেখানে ছটফট করছিলেন সেখানেই পেয়েছি। লোমগুলোতে এখনো শুকনো রক্তও লেগে রয়েছে দেখছি। হ্যাঁ, এটা দেখে বোঝা যাচ্ছে যে আপনার গুলি কিন্তু বাঘের গায়েও লেগেছে। তা নাও হতে পারে, হয়তো পটলবাবুর আহত পায়ের রক্তই ওই লোমগুলোতে লেগে রয়েছে। কুমারবাবু, এটা কিন্তু মানুষের রক্ত নয়। কি করে জানলেন আপনি? আমি পরীক্ষা করে দেখেছি। পরীক্ষা? শুকনো রক্তের দাগে কি লেখা থাকে যে মানুষের না পশুর রক্ত? থাকে কুমারবাবু, থাকে। আপনি কি বোর্ডেট রিয়াকশনের কথা শোনেননি? বোর্ডেট সাহেব এরকম পদ্ধতি আবিষ্কার করেছেন যার সাহায্যে শুকনো রক্তের দাগ পেলেই বলে দেওয়া যায় তা মানুষ কি পশুর রক্ত। আর সেই পদ্ধতি আপনি জানেন? আগে স্যার, জানি। আর সেই পদ্ধতিতেই পরীক্ষা করে বুঝেছি এ রক্ত মানুষের রক্ত নয়। কুমার বিস্ময়ে এবং নিজের অজ্ঞতায় নির্বাক হয়ে রইল। তার চোখে মোহনলাল আজ এক নতুন রূপে ধরা দিল। সে বেশ বুঝল এ ব্যক্তি তো সাধারণ লোক নয়, নিশ্চয়ই এ অনেক ব্যাপারই জানে এবং বোঝেও, এবং এই যে এখানে এসেছে নিশ্চয়ই তার মধ্যে কোনো গূঢ় কারণ আছে। বাঘের ডাক শুনলুম, তাকে দেখলুম, গুলি করলুম, সে আহত হলো, তার পায়ের রক্তও পাওয়া গেল, কিন্তু তারপর কর্পূরের মতো সে বাঘ উবে গেল নাকি? সেটাই তো হচ্ছে আসল প্রশ্ন কুমারবাবু। একটা মস্ত বাঘ তার আস্ত দেহ নিয়ে একেবারে অদৃশ্য হয়ে গেল কোথায়? আর তার সেই খোঁড়া ঠ্যাং নিয়ে পটলবাবুই বা চোখের নিমেষে কোথায় হাওয়ায় মিলিয়ে গেলেন? দেখুন, প্রাণের দায়ে অসম্ভব কিন্তু সম্ভব হয়। কচ্ছপও দৌড়ে হরিণকে হারিয়ে দিতে পারে। তবে পটলবাবু হয়তো ডাকাতদের ভয়ে পিঠ টান দেননি। তবে আপনার ভয়েই তিনি বোধহয় একটিমাত্র ঠ্যাঙে ভর দিয়ে লম্বা দিয়েছিলেন। আমার ভয়ে? হ্যাঁ, আপনার লক্ষ্য ভেদ করার শক্তির উপরে হয়তো তার মোটেই বিশ্বাস নেই। একবার বাঘ মারতে গিয়ে পা খোড়া করে দিয়েছিলেন। তারপর আবার ডাকাত মারতে গিয়ে আপনি যে তারই প্রাণ পাখিকে খাঁচা ছাড়া করতেন না সেটা তিনি ভাবতে পারেননি। কাজে কাজেই জ পলায়তি সজীবতী। পটলবাবু বুদ্ধিমানের কাজই করেছিলেন। কিন্তু এটা কিরকম কথা বলুন তো? বাঘের গায়ে লাগলো গুলি, বাঘ হলো জখম, তবে পটলবাবুর পা কেমন করে খোঁড়া হলো? তাই তো, এও বা কেমন করে সম্ভব? তারা পটলবাবুর বাড়ির সম্মুখে এসে হাজির হলো। পটলবাবুকে দেখে কুমারের প্রথম যেমন মনে হয়েছিল যে শ্মশানের চিতার আগুনের ভিতর থেকে একটা মোড়া যেন দানয়ে পেয়ে জ্যান্ত পৃথিবীর পানে মিটমিট করে চেয়ে আছে, তেমনি পটলবাবুর বাড়িখানাকেও দেখে কুমারের মনে হলো এ যেনকার বিজন সমাধি ভবন। চারিধারে ঝোপঝাপ, ঘন বাঁশঝাড়, পোড়ো জমি, এক কোণে একটা পচা ডোবা, আর মাঝখানে একটা পানা ধরা পুকুর। একসময় তার সব দিকেই বাঁধানো ঘাট ছিল, এখন তার একটাও টিকে নেই। সেই পুকুরেরই পূর্ব দিকে পটলবাবুর জীর্ণ, পুরনো এবং প্রকাণ্ড বাড়িখানা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন ভাবছে এইবারে কবে সে একেবারে হুড়মুড় করে ভেঙে পড়বে। এ বাড়িকে কেবল বাড়ি বললেই ঠিক বলা হবে না, একে অট্টালিকা বলাই উচিত।
7 মহলা অট্টালিকা। কিন্তু তার এদিক থেকে ওদিক পর্যন্ত চোখ চালিয়ে খালি দেখা যায় নোনা ধরা ক্ষয়ে যাওয়া বালিখসা ইঁটগুলো যেন ছাল ওঠা ঘায়ের মতন লাল হয়ে আছে। অজগর সাপের মতন শিকড় দিয়ে দেওয়ালটাকে জড়িয়ে বড় বড় সব গাছ হাওয়ার ছোঁয়ায় শিউরে আর্তনাদ করে উঠছে। এক একটা গাছ এত বড় যে তার ডাল বয়ে 8-10 জন মানুষ উঠলেও তারা নুয়ে পড়বে না। এ তো বাড়ি নয়, এ যে শহর। পটলবাবুর পূর্বপুরুষেরা নিশ্চয়ই খুব ধনী ছিলেন। সেটা জানি না, তবে এটুকু জানি যে এই বাড়িটা পটলবাবুর পূর্বপুরুষের নয়। পটলবাবু এ গাঁয়ে এসে বাসা বেঁধেছিলেন মোটে 3 বছর। এই পোড়া বাড়ি আর জমি তিনি জলের দামেই কিনেছিলেন। বাড়িখানাকে কিনে এর এমন অবস্থা করে রেখেছেন কেন? এত বড় বাড়ি মেরামত করতে গেলে কত হাজার টাকা দরকার সেটা বুঝতে পারছেন না? বাড়িখানার একটা মহলই পটলবাবুর পক্ষে যথেষ্ট। সেই অংশটুকু মেরামত করে নিয়ে পটলবাবু সেখানেই থাকেন। কিন্তু এ বাড়ি আগে কার ছিল, আপনি কি তা জানেন? হ্যাঁ, সে খোঁজও আমি নিয়েছি। বাংলাদেশের অনেক বড় জমিদারের পূর্বপুরুষ ডাকাত ছিলেন। প্রায় 300 বছর আগে এমনই এক ডাকাত জমিদার এই বাড়িখানা তৈরি করেছিলেন। এরকম সেকেলে বাড়ির ভেতরে অনেক রহস্য থাকে। আমরা খোঁজ নিলে আজও তার কিছু কিছু পরিচয় পেতে পারি। বাড়ির সদর দরজা এমন মস্ত যে তার ভিতরে অনায়াসেই হাতি ঢুকতে পারে। এতকাল পরেও দরজার লোহার খিল মারা পাল্লা দুখানা একটুও জীর্ণ হয়ে পড়েনি। পটলবাবু কোন অংশে থাকেন আপনি জানেন তো? হ্যাঁ জানি, কিন্তু তার আগে বাড়ির অন্য মহলগুলো একবার বেরিয়ে এলে আপনার কষ্ট হবে কি? কিছু না, বলতে কি আমি সেই কথাই ভাবছিলাম, কিন্তু পটলবাবুকে আগে তো সেটা একবার জানানো দরকার। না না, তার কোনো দরকার নেই। পটলবাবুর মহল একেবারেই আলাদা, তার দরজাও অন্যদিকে। আর এই মহলগুলো জনপ্রাণী বাস করে না, এগুলো এমনিই খোলা পড়ে থাকে। এর মধ্যে যে কেউ ঢুকতে পারে। কত শেয়াল কুকুর আর সাপ খোপ যে এর ভিতরে বাসা বেঁধে আছে তাই বা কে বলতে পারে। দেখুন মোহনবাবু, মাটির দিকে চেয়ে দেখুন। হ্যাঁ, আমি কি চোখের মাথা খেয়েছি নাকি যে এটা দেখতে না পেয়ে বোকার মতো এগিয়ে চলেছি? ভাগ্যিস আপনি দেখতে পেলেন। বলেই সে আগ্রহ ভরে মাটির উপরে হেঁট হয়ে পড়ল। মাটির উপর দিয়ে বরাবর এগিয়ে চলেছে বাঘের বড় বড় থাবার চিহ্ন। সেই পায়ের দাগ ধরে অগ্রসর হয়ে মোহনলাল এবং কুমার গিয়ে দাঁড়ালো একটা সুঁড়ি পথের সামনে। সেখানে আবার নতুন এবং পুরাতন অসংখ্য পায়ের দাগ। দেখলেই বোঝা যায় ব্যাঘ্র মহাশয় সেখানে প্রায়ই বেড়াতে আসে। পটলবাবুর এই রাজপ্রাসাদে যে এত বেশি বাঘের আনাগোনা, গায়ের কেউ তো সে খবর জানে না। চিড়িয়াখানার বাঘদের ঘরে যেরকম দুর্গন্ধ হয়, সুঁড়িপথের গাঢ় অন্ধকারের ভিতর ঠিক সেই রকমই একটা বিশ্রী বোঁটকা গন্ধ বাইরে বেরিয়ে আসছে। তারা সেই সুঁড়িপথে ঢুকল। কি ভয়ানক সেই সুঁড়িপথ! কয়েক পা এগিয়েই কুমার দেখল গলির মুখ দিয়ে বাইরে একটুখানি যে আলোর আভাস আসছিল তাও অদৃশ্য হয়ে গেছে। এখন খালি অন্ধকার আর অন্ধকার। সে নিবিড় অন্ধকারের প্রাচীর ঠেলে কোনো মানুষের চোখই কোনো দিন অগ্রসর হতে পারে না। মোহনলালের হাতে হঠাৎ একটা ছোট ইলেকট্রিক লণ্ঠনের উজ্জ্বল আলো জ্বলে উঠল। কুমার বুঝল মোহনলাল রীতিমতো প্রস্তুত হয়েই এসেছে। কুমারবাবু, আপনার কাছে কি কোনো অস্ত্র আছে? না। আপনি দেখছি আমার চেয়েও সাহসী। নিরস্ত্র হয়ে ভীষণ স্থানে ঢুকতে ভয় পেলেন না? আপনিও তো এখানে ঢুকেছেন, আপনিও তো বড় কম সাহসী নন। কিন্তু আমার কাছে রিভলভার আছে। এই পথের মাটির উপরে এইমাত্র দেখলুম যে এখানে খালি বাঘের পায়ের দাগই নেই, মানুষের পায়ের দাগও রয়েছে। একসঙ্গে বাঘের আর মানুষের পায়ের দাগ? বলেন কি? চুপ, আর 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 কোনো কথা নয়। হয়তো হয়তো কেউ আমাদের কথা কান পেতে শুনছে। অত্যন্ত সতর্কভাবে পা টিপে টিপে দুজনে এগোতে লাগলো। শত্রুর দৃষ্টি আকর্ষণের ভয়ে তারা আলো নিভিয়ে দিল। অন্ধকার যেন হাজার হাত বাড়িয়ে ক্রমেই বেশি করে তাদের চেপে ধরছে। বন্ধু বাতাস যেন দুর্গন্ধে ক্রমেই বিষাক্ত হয়ে উঠছে।
কি একটা প্রচণ্ড আতঙ্ক যেন তাদের সর্বাঙ্গ আচ্ছন্ন করে দেওয়ার জন্য চেষ্টা করছে। কুমারের মনে হলো সে যেন পৃথিবী ছেড়ে কোনো এক ভুতুড়ে জগতের ভিতরে প্রবেশ করেছে। এ যেন জমালয়ের পথ। প্রেতাত্মা ছাড়া আর কেউ যেন এই পথে কোনো দিনও পথিক হয়নি। এখানে একটা দরজা আছে বোধহয়। বলেই সে আবার এগিয়ে গেল। অন্ধকারে হাত বুলিয়ে কুমার বুঝল দরজাই বটে, তার পাল্লা দুটো খোলা। সেও চৌকাঠ পার হয়ে গেল। তারপর দুদিকে হাত বাড়িয়েও আর দেওয়াল খুঁজে পেল না। সুড়িপথ তাহলে শেষ হয়েছে। কিন্তু তারা কোথায় এসেছে? এটা ঘর না অন্য কিছু? এখানেও দুর্গন্ধের অভাব নেই। উপর পানে চাইলে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না। কিন্তু কুমার অনুভব করলে যে সুড়িপথের থমথমে বদ্ধ বাতাস এখানে আর স্তম্ভিত হয়ে নেই। তারা দুজনেই সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে সন্দিগ্ধভাবে খানিকক্ষণ কান পেতে রইল এবং অন্ধকারের মধ্যে দেখবার কোনো কিছু খুঁজতে লাগল। কিন্তু কিছুই দেখা যায় না, কিছু শোনাও যায় না, যেন সেটা দেহশূন্য মৃতের রাজ্য। অনেকক্ষণ অপেক্ষা করবার পর মোহনলাল আবার তার ইলেকট্রিক লণ্ঠনটা চালল। এটা প্রকাণ্ড একটা হল ঘরের মতো, কিন্তু ঘর নয়, কারণ ঘর বলতে যা বোঝায় এই জায়গাটাকে তা বলা যায় না। এটা একটা প্রকাণ্ড উঠানের চেয়েও বড় জায়গা, কিন্তু মাথার উপরে রয়েছে ছাদ। মাঝে মাঝে থাম ছাদের ভার রয়েছে তাদের উপরেই। কুমার বাবু, ওই দেখুন। কুমার রুদ্ধশ্বাস আড়ষ্ট নেত্রে দেখল তাদের থেকে মাত্র হাত দশেক তফাতেই পড়ে আছে একটা মরার মাথা, এবং সেই মাথাটার পাশে মাটির উপরে এলানো রয়েছে স্ত্রীলোকের মাথার এক রাশি কালো চুল। ওই মরার মাথা থেকেই চুলগুলো খসে পড়েছে। এই মাথাটা তো নিশ্চয়ই কোনো স্ত্রীলোকের। হ্যাঁ, এখনো মাথার আশেপাশে কিছু চুল লেগে রয়েছে। যার ওই মাথা, নিশ্চয়ই সে বেশি দিন মরেনি। অভাগীর মৃত্যু হয়েছে হয়তো কোনো অমাবস্যার রাতে। কি বলছেন আপনি? কুমারবাবু, অমাবস্যার রাতে রহস্য বোঝার জন্য আপনার এখানে আসা উচিত হয়নি। আপনি নিজের চোখকে যখন ব্যবহার করতে শেখেননি, তখন এই রহস্যের কিনারা করার শক্তিও আপনার নেই। আপনি জানেন না যে বাঘের কবলে পড়ে এখানে অনেক স্ত্রীলোকের প্রাণ গিয়েছে। আমাদের সামনে যে মরার মাথাটা পড়ে রয়েছে, ওটা যে কোনো স্ত্রী লোকের মাথা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তার উপরে আপনি কি এও দেখতে পাচ্ছেন না যে এই জায়গায় নরম মাটির উপরে চারিদিকে রয়েছে বাঘের থাবার দাগ? তার মানে দুয়ে দুয়ে যোগ করলে কি হয় জানেন তো? 4। এই মরার মাথাটা হচ্ছে 2, আর বাঘের থাবার দাগ হচ্ছে 2। এই 2 আর 2 যোগ করুন, 4 ছাড়া আর কিছুই হবে না। তার মানে অমাবস্যার রাতে এখানে বাঘের উপদ্রব না হলে আমরা আজ এই মরার মাথাটাকে কখনোই এই জায়গায় দেখতে পেতাম না। খানিক তফাতে দেখা গেল একরাশ হাড়ের স্তূপ। মানুষের হাতের হাড়, পায়ের হাড়, বুকের হাড়, মাথার খুলি, কত মানুষের হাড় যে ওখানে জড়ো করা আছে তা কে জানে। দেখলেই বুকটা ধড়াস করে ওঠে। এই যে মরার হাড়ের দেশ। মোহনবাবু, আর নয়, এখানে এখানে আর আমি থাকতে পারছি না। আকাশের আলোর জন্য আমার প্রাণ ছটপট করছে। চলুন বাইরে যাই, চলুন। কুমারবাবু, আমারও মনটা কেমন যেন ছ্যাঁত ছ্যাঁত করছে। মনে হচ্ছে যেন ভগবানের চোখ কখনো এই অভিশপ্ত অন্ধকারের ভেতরে সদয় দৃষ্টিপাত করেনি। জ্যান্ত মানুষ কখনো এখানে আসতে সাহসই করেনি। আমিও আপনার মতো বাইরে যেতে পারলেই বাঁচি, কিন্তু তার আগে একবার ওদিকটাই কি আছে। চলুন তো একবার গিয়ে দেখি। কুমারের হাত ধরে মোহনলাল আবার সামনের দিকে এগিয়ে গেল। তারপর 30 জমি পার হয়ে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। কুমার আশ্চর্য হয়ে দেখল সেখানেও ওপরে ছাদ রয়েছে, কিন্তু সামনের দিকে নিচে আর মাটি নেই। থই থই করছে জল আর জল। বাঁ দিকের দেওয়াল এবং সামনের দিকের প্রায়
30-35 ফুট পরে আরেকটা খাড়া দেওয়াল, তারই ভিতর একটা জলে পরিপূর্ণ দীর্ঘ খাল ডান দিকে সামনে চলে গিয়ে অন্ধকারের ভিতর কোথায় যে হারিয়ে গিয়েছে তার কোনো পাত্তা পাবার জো নেই। কুমার অবাক হয়ে জলের দিকে তাকিয়ে আছে। হঠাৎ পিছন দিকে কেমন একটা অস্ফুট শব্দ হলো। মোহনলাল বিদ্যুতের মতো ফিরে হাতের লণ্ঠনটা সম্মুখে এগিয়ে ধরল এবং তারপরেই লণ্ঠনের আলোটা নিভিয়ে দিল। সে কি দৃশ্য! অনেক দূরে সুড়িপথের যে দরজা দিয়ে তারা এখানে এসেছে, সেই দরজার ভিতর দিয়ে দলে দলে কারা সব হলঘরের ভিতরে এসে ঢুকছে। তাদের অনেকের হাতে হ্যারিকেন লণ্ঠন, কারোর হাতে বন্দুক এবং কারোর কারোর হাতে চকচক করছে বর্ষা বা তরোয়াল। তাদের চেহারা কালো কালো, গা আদু এবং চোখ দিয়ে ঝরছে যেন হিংসার অগ্নিশিখা। কিন্তু মোহনলাল ইলেকট্রিক লণ্ঠন নিভিয়ে ফেলবার আগে আগন্তুকরা তাদের দেখে ফেলল এবং সঙ্গে সঙ্গে তাদেরও হাতের সমস্ত আলো নিভে গেল। তারপরেই বন্দুকের আওয়াজ হল। কুমার এবং মোহনলালের আশপাশ দিয়ে 3-4টে বন্দুকের গুলি শোঁ শোঁ করে চলে গেল। কুমার বাবু, লাফিয়ে পড়ুন, ওখানে লাফিয়ে পড়ুন। কোথায়? ওই খালের জলে। বাঁচতে চান তো লাফিয়ে পড়ুন। এই বলেই মোহনলাল লাফ মারল। সঙ্গে সঙ্গে কুমারও দিল এক মস্ত লাফ। ঝপাং ঝপাং করে দুজনেই জলের ভিতরে গিয়ে পড়ল। এই জলে দেখছি স্রোতের টান। নিশ্চয়ই কোনো নদীর সঙ্গে যোগ আছে। কুমার বাবু, সাঁতার দিয়ে স্রোতের টানের সঙ্গে ভেসে চলুন। মোহনলালের মুখের কথা শেষ হতে না হতেই কয়েক তফাতে জল তোলপাড় করে প্রকাণ্ড কি একটা ভেসে উঠল। কুমির, কুমির! সামনে দপদপ করে দুটুকরো আগুন জ্বলছে। সে দুটো কুমিরের চোখ নাকি সাক্ষাৎ মৃত্যুর চোখ? কুমার বাবু, কুমার বাবু, ডুব দিন। ডুব সাঁতার দিয়ে যতটা পারেন ভেসে যান। মোহনলালের মুখের কথা শেষ হতে না হতেই সামনের আগুন চোখ দুটো নিভে গেল। কুমার বুঝল কুমির শিকার করার জন্য ডুব দিল। সঙ্গে সঙ্গে সেও দিলে ডুব। নিঃশ্বাস বন্ধ করে জলের তলা দিয়ে ডান দিকে যতটা পারল সে সাঁতরে এগিয়ে গেল। তারপর ভেসে উঠে নিঃশ্বাস নিয়েই আবার ডুব দিয়ে এগিয়ে গেল ডান দিকে। এমনি করে বারংবার ভেসে এবং বারংবার ডুবে এঁকে বেঁকে কুমার অনেকক্ষণ সাঁতার দিল। সঙ্গে সঙ্গে সে ভাবতে লাগলো, মোহনলাল বিপদেও কি অটল, কি স্থির তার বুদ্ধি। সামনে ভীষণ কুমির দেখে সে যখন ভয়ে ভেবড়ে পড়েছে, মোহনলালের মাথা তখন বিপদ থেকে মুক্তি লাভের উপায় চিন্তা করছে। মোহনলাল যে কৌশল তাকে শিখিয়ে দিলে সেটা সেও জানত, কিন্তু কুমিরের মুখে পড়ে সে কথা সে সম্পূর্ণ ভুলে গিয়েছিল। কুমিররা লক্ষ্য স্থির করে জলের উপরে ভেসে উঠেই তারপর ডুব দিয়ে ঠিক লক্ষ্যস্থলে গিয়ে শিকার ধরে। কিন্তু ইতিমধ্যে যাকে সে ধরবে সে যদি স্থান পরিবর্তনও করে, তা হলেও কুমির তাকে আর ধরতে পারে না। খানিকক্ষণ পরেই কুমার দেখল যে সামনের দিকে দূরে দিনের ধপধপে আলো দেখা যাচ্ছে। তাহলে ওইটুকু হচ্ছে সুড়ঙ্গ খালের মুখ। কিন্তু পিছনে কালো জলকে তোলপাড় করে যে নির্দয় মৃত্যু তখনও এগিয়ে আসছে, তার কবল থেকে উদ্ধার পাওয়ার জন্য তাকে তখনই আবার ডুব দিতে হলো। আলো দেখে খুশি হবার বা মোহনলালের খোঁজ নেবার অবসর কুমারের এখন নেই। সুড়ঙ্গ খাল শেষ হলো। কুমার বাইরে গিয়ে উজ্জ্বল সূর্যকিরণে এসে দেখল অদূরেই মোহনলালও নদীর ওপরে ভেসে উঠল। কুমার বুঝল খাল কেটে গাঁয়ের কাজলা নদীর জলই সেই প্রকাণ্ড সুড়ঙ্গের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। এসব নিশ্চয়ই হচ্ছে সেকেলে ডাকাতদের কাণ্ড। পিছনে তাকিয়েই সে দেখল একগুঁয়ে সেই কুমিরটাও জলের উপরেই জেগে উঠল, মোহনলালের খুব কাছে। তো ভারী জ্বালালে দেখছি। এই আপদ তো কিছুতেই আমাদের সঙ্গ ছাড়ছে না। কুমির ও মোহনলাল আবার জলের তলায় অদৃশ্য হল। এবারে কুমার আর ডুব দিল না।
কারণ সে বুঝে নিল কুমিরের লক্ষ্য এখন মোহনলালের দিকে। আবার মোহনলাল খানিকটা তফাতে গিয়ে ভেসে উঠল এবং কুমিরটাও ভেসে উঠল ঠিক সেইখানে একটু আগেই মোহনলাল যেখান থেকে ডুব মেরেছিল। আবার শিকার ফসকেছে দেখে কুমিরটা নিষ্ফল আক্রোশে জলের উপরে ল্যাজ আছড়াতে লাগল। মানুষ খেতে এসে তাকে এমন ভীষণ পরিশ্রম বোধহয় আর কখনো করতে হয়নি। না না, এই লুকোচুরি খেলা আর ভালো লাগছে না। দেখি তো এইটাকে বেটা ভয় পায় কিনা। এই বলেই সে কুমিরের চোখ টিপ করে উপরি উপরি 3 বার রিভলভার ছুঁড়ে সাঁত করে জলের তলায় নেমে গেল। সঙ্গে সঙ্গে কুমিরও অদৃশ্য। রিভলভারের গুলিতে কুমির যে মরবে না কুমার তা জানত। যত বড় জানোয়ারই হোক, সাধ করে কেউ রিভলভারের গুলি হজম করতে চায় না। তাই এবার মোহনলাল ভেসে উঠবার পরেও কুমিরটার লেজের একটুখানি ডগা পর্যন্ত দেখা গেল না। মানুষ খাবার চেষ্টা করলে যে সবসময় আরাম পাওয়া যায় না, কুমিরটা বোধহয় তা বুঝতে পেরেছে। অন্তত তার একটা চোখ যে কানা হয়ে যায়নি তাই বা কে বলতে পারে। চলুন কুমারবাবু, আমরা ডাঙায় গিয়ে উঠি। এসেছিলাম পটলবাবুর সঙ্গে দেখা করতে, কিন্তু এখন আপনি কি বলেন কুমারবাবু? এই অবস্থায় আমাদের কি কোনো ভদ্রলোকের সঙ্গে দেখা করতে যাওয়া উচিত হবে? পটলবাবুর সঙ্গে আর একদিন দেখা করলেই চলবে। আর সত্যি কথা বলতে কি, পটলবাবুর ওপর আমার ভীষণ সন্দেহ হচ্ছে। সন্দেহ? কেন? পটলবাবুর বাড়ির ভিতরে আজ যা দেখলুম, তার সঙ্গে তার যে যোগ নেই এটা বিশ্বাস করা যায়? না, বিশ্বাস করা যায় না, কিন্তু পটলবাবু তো অনায়াসেই সেটা বলতে পারতেন। এই সেকেলে প্রকাণ্ড অট্টালিকার ভাঙা ইটের রাশির ভিতরে কোনো মানুষ ভরসা করে পা বাড়ায় না। আর তিনি তো এর বারমহলটাই মেরামত করে নিয়েছেন। সুতরাং এর মধ্যে কি হচ্ছে না হচ্ছে তিনি কেমন করে জানবেন? তিনি বললেই কি আমরা মেনে নেব? অগত্যা না মেনে উপায় কি? আমাদের কাছে প্রমাণ কোথায়? বাড়ির ভাঙা মহলগুলো তো দিনরাতি খোলা পড়ে থাকে। বাইরের যে কোনো লোক যখন খুশি তার ভিতরে ঢুকতেও পারে, যেমন আজ আমরা ঢুকেছিলাম। তাতে পটলবাবু কিছুই টের পাননি। ডাকাত বা অন্য কোনো বদমাইশের দল কোনো অজানা গুপ্তপথ দিয়ে তার মধ্যে ঢুকে কখনো কখনো আস্তানা পাতে, সে কথা তিনি কি করে জানবেন? ভাঙা বাড়ির ভিতরে যে বাঘের আড্ডা আছে এটাও তো তার পক্ষে জানা অসম্ভব। আর বুনো বাঘ যদি মানুষ ধরে খায় সেই জন্য পটলবাবুকে দোষ দেওয়া যায় না। আর এ হচ্ছে আশ্চর্য বুনো বাঘ, পোড়া বাড়িতে থাকে। তিনি নক্ষত্রের খবর রাখে, অমাবস্যার রাত না হলে তার খিদে হয় না। গয়না পরা স্ত্রীলোক ছাড়া তিনি অন্য কাউকে ধরেন না। আবার সঙ্গে করে আনে ডাকাতের দল। প্রতি অমাবস্যার রাতে এখানে এসে দেখা করেছে। সে কি সত্যি বাঘ না আর কিছু? কেন, আপনি তো সচক্ষেই বাঘটা দেখেছেন। আমিও দেখেছি যে সেটা আসলেই বাঘ বটে। তারও প্রমাণ আজ পেয়েছি। পোড়া বাড়ির অন্ধকার গহুরে হাড়ের স্তূপ তো দেখেছেন, যাদের রক্ত মাংস গেছে বাঘের জঠরে। সেই অভাগাদেরই হাড়ের রাশি সেখানে পড়ে আছে। এই বাঘ কি মায়া বাঘ না এসব ভুতুরে কাণ্ড? গাঁয়ের লোকেরা বলে এসব নাকি ভুতুরে কাণ্ড, কিন্তু বিংশ শতাব্দীর ইংরেজদের আইনের কাছে ভুতুরে কাণ্ড বলে কোনো কাণ্ডই নেই। আমরা একেলের সভ্য লোক, ভূত তো কোন ছাড়, ভগবানকেও আমরা উড়িয়ে দিতে পারলে বাঁচি। থানায় ফিরে যাব। কিন্তু সাবধান, আজ যা দেখেছেন থানার কারুর কাছে তা প্রকাশ করবেন না। অমাবস্যার রূপের রহস্য যদি জানতে চান তাহলে একেবারে মুখ বন্ধ করে রাখবেন। পুলিশের কাছে এমন কিছু জানালে তারা বোকার মতো গোলমাল করে সব গুলিয়ে দেবে। আজ যা দেখলুম তাতে মনে হয় আপনি চুপচাপ থাকলে আসছে অমাবস্যাতে এই সব রহস্যের কিনারা হয়ে যাবে। তবে আজ আর বেশি কিছু বলবো না। নমস্কার। কুমার চিন্তিত মুখে থানার দিকে এগিয়ে চলল। বাসার কাজ বরাবর এসেই সে দেখলে চন্দ্রবাবু একদল পাহারাওয়ালা নিয়ে থানার ভিতর থেকে বেরিয়ে আসছেন। এই যে কুমার, আরে তোমার জন্য আমার বড় ভাবনা হয়েছিল যে। কেন চন্দ্রবাবু? আমি শুনলাম তুমি আর মোহনলাল নাকি নদীতে কুমিরের মুখে পড়েছো। এখন তোমাকে দেখে আমার সকল ভাবনা দূর হলো। যাক, এই যাত্রা তাহলে তুমি বেঁচে গিয়েছো। এই যাত্রা কেন চন্দ্রবাবু, অনেক যাত্রায় আমি বেঁচে গেছি। তবে একদিনের যাত্রায় যে মরণকে ফাঁকি দিতে পারবো না এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
তো কুমিরটা কি মোহনলালের রিভলভারের গুলি খেয়ে পালিয়ে গেছে? গায়ের চারদিকেই আমার গুপ্তচর আছে, এই কথা তো তুমি জানো। কিন্তু মোহনলাল কোথায়? তুমি থানায় গিয়ে ভিজে জামা কাপড়গুলো বদলে ফেলো, যাও। ততক্ষণে আমি একবার মোহনলালের বাড়িটা ঘুরে আসি। কেন, সেখানে আবার কি দরকার? আমি মোহনলালকে গ্রেপ্তার করতে যাচ্ছি। থানার ভিতরে গিয়ে এখন ভিজে কাপড় চোপড়গুলো ছেড়ে কুমারের কিঞ্চিত বিশ্রাম নেওয়া উচিত। কিন্তু চন্দ্রবাবুর কথা শুনে কুমার বিশ্রামের কথা একেবারে ভুলে গেল। মোহনলাল বাবু কি করেছেন? আপনি তাকে গ্রেপ্তার করলেন কেন? তুমি তো জানো কুমার, মোহনলালের ওপরে গোড়া থেকেই আমার সন্দেহ আছে। কে সে, কোথাকার লোক? এত বেড়াবার জায়গা থাকতে সে মানুষপুরেই তার বেড়াতে আসা শখ হলো কেন? এসব কিছুর আন্দাজ করবার উপায় নেই। তার সবই যেন কেমন রহস্যময়। আমার গুপ্তচর দেখেছে সে প্রায়ই নিশুতি রাতে বাসা থেকে বেরিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে কোথায় অদৃশ্য হয়ে যায়। ভেবে দেখো, মানুষপুরে সন্ধে হলে যখন সবাই দরজায় খিল এঁটে ভয়ে কাঁপতে থাকে, মোহনলাল তখন সুন্দরবনের ঝোপে ঝাপে ঘুরে বেড়ায়। তাই তো পটলবাবু সন্দেহ করেন যে মোহনলাল হচ্ছে ওই ভুলু ডাকাতেরই দলের লোক। কিন্তু এসব তো খালি সন্দেহের কথা। মোহনলাল বাবুকে গ্রেপ্তার করতে পারেন এমন কোনো প্রমাণ তো আপনি পাননি। এতদিন তা পাইনি বলেই মোহনলাল যে সাংঘাতিক লোক, এবারে সে প্রমাণ আমি পেয়েছি। প্রমাণ? কি প্রমাণ? আমার গুপ্তচর এসে কিছুদিন আগে খবর দিয়ে গিয়েছিল যে মোহনলালকে সে একটা রিভলভার সাফ করতে দেখেছে। জানো তো, রিভলভার ব্যবহার করলে লাইসেন্স নিতে হয়। আমি কলকাতায় তার করে জেনেছি মোহনলালের নামে কোনো রিভলভারের লাইসেন্স নেই। এই একটা কত বড় অপরাধ তা কি বুঝতে পারছো কুমার? লাইসেন্স নেই, মোহনলাল তবু রিভলভার ব্যবহার করছে। বিপ্লববাদী কি ডাকাত ছাড়া এমন কাজ আর কেউ করে না। আপাতত এই অপরাধেই আমি মোহনলালকে গ্রেপ্তার করতে যাচ্ছি। কুমার অবাক হয়ে ভাবতে লাগলো, তবে কি মোহনলাল সত্যিই দোষী? সে কি ডাকাত? মানুষ খুন করাই কি তার ব্যবসা? কিন্তু তাহলে অমাবস্যার রাতের রহস্য আবিষ্কার করার জন্য তার এত বেশি আগ্রহ কেন? আর মোহনলাল যদি ডাকাতদেরই কেউ হয়, তবে পটলবাবুর ভাঙা বাড়ির ভিতরে গিয়ে ডাকাতদের দেখে ভয় দেখে পালিয়ে এলো কেন? এসব কি ছলনা? তার চোখে ধুলো দেওয়ার চেষ্টা? এসব কথা ভাবতে ভাবতে চন্দ্রবাবু ও পাহারাওয়ালাদের সঙ্গে কুমার এগিয়ে চলল। একটু পরেই ওরা মোহনলালের বাসার সম্মুখে গিয়ে পড়ল। খানিকটা খোলা জমি, আর তার মাঝখানে একটা ছোট তেতলা বাড়ি। ডান পাশে মস্ত একটা বাঁশঝাড় অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে বাতাসে দোল খাচ্ছে, এবং বাম পাশ দিয়ে বর্ষায় কাজলা নদীর ঘোলা জল নাচতে নাচতে ছুটে যাচ্ছে। চন্দ্রবাবু ও কুমার বাড়ির সদর দরজায় গিয়ে দাঁড়াল। দরজা ভিতর থেকে বন্ধ। এই বাড়ির পেছনে একটা খিড়কির দরজা আছে, তোমরা সেই দরজা দিয়ে পাহারা দাও। পাহারাওয়ালা হুকুম তামিল করতে ছুটল। চন্দ্রবাবু দরজার কড়া নাড়তে লাগলেন, কিন্তু কোনোই সাড়া পাওয়া গেল না। মোহনলাল বাবু, ও মোহনলাল বাবু, মোহনলাল বাবু, এ ভালো হচ্ছে না কিন্তু। এইবারে আমি দরজাটা ভেঙে ফেলবো। এতক্ষণ পরে দরজাটা খুলে গেল। মস্ত বড় এক মুখ পাকা দাড়ি গোঁফ নিয়ে একটা খোট্টা চাকর দরজার উপরে এসে দাঁড়ালো। কাকে খোঁজা হচ্ছে? মোহনলাল বাবু কোথায়? বাবু তেতলার ছাদের উপরে আছেন। তাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে চারজন পাহারাওয়ালার সঙ্গে চন্দ্রবাবু রেগে বাড়ির ভিতরে গিয়ে ঢুকলেন। কুমারও পিছনে পিছনে গেল। সামনেই সিঁড়ি। সিঁড়ি দিয়ে সকলেই দ্রুত পদে একেবারে তেতলার ছাদে গিয়ে উঠল। তেতলার ছাদের উপরে একটা চিলে ছাদ। মোহনলাল পরম নিশ্চিন্ত মুখে সেই ছাদের ধারে পা ঝুলিয়ে বসে আছে। চেঁচিয়ে চেঁচিয়ে আমার গলা ভেঙে গেল, তবু মশাই সাড়া পাচ্ছি না কেন? তোমায় দিল্লির লাড্ডু খাওয়াবো কি না, তাই এত সাদাসাদি করছি। লাড্ডু যদি এনে থাকো গিয়ে দাদা দিল্লি, ঢেকে ঢুকে রেখো যেন খায় না কবিল্লি। কিবা তার তুল্য শুনে মন ভুলল, খেলে যে বলো না কো কেন সব গিল্লি। আবার আমার সঙ্গে মস্করা? দাঁড়াও,
দেখাচ্ছি তোমায় মজাটা। মজা দেখাবেন? দেখান তো চন্দ্রবাবু, আমি কিন্তু মজা দেখতে বেশ ভালোবাসি। হ্যাঁ, দুহাতে যখন লোহার বালা পড়বে মজাটা তখন ভালো করেই টের পাবে বাছাধন। লোহার বালা? সে কি দাদা, আপনাদের দেশে সোনার বালা কেউ পড়ে না? ফের ঠাট্টা? হ্যাঁ, তবে রে পাজি, তবে রে ডাকু। চৌকিদার, যাও টিলের ছাদে উঠে ওই বদমাইশটাকে কান ধরে টেনে নামিয়ে এসো তো। পাহারাওয়ালা অগ্রসর হলো, কিন্তু মোহনলাল একটুও দমল না। হো হো করে হেসে উঠে ডান হাতখানা হঠাৎ মাথার উপরে তুলে সে বলল, আমার ডান হাতে কি রয়েছে সেটা দেখতে পাচ্ছেন তো? মোহনলালের ডান হাতে কালো রঙের গোলাকার কি একটা জিনিস রয়েছে বটে। কি 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 ওটা? এটা বোমা। শুনেই পাহারাওয়ালারা তাড়াতাড়ি পিছিয়ে এলো। আমার দিকে কেউ এক পা এগোলেই আমি কিন্তু এই বোমা ছুড়ব, আর সঙ্গে সঙ্গে বাড়িখানা উড়ে যাবে। কিন্তু তাহলে তুমিও বাঁচবে না। হ্যাঁ, না, আমি তো বাঁচবো না, তবে আপনারাও কিন্তু বাঁচবেন না। মোহনলাল, আমাকে ভয় দেখিয়ে তুমি পালাতে পারবে না। কর্তব্যের জন্য যদি আমাকে মরতে হয় তাহলে আমি মরতেও রাজি আছি। বেশ তো, তবে মরো। বলেই হাতের সেই বোমাটা সে সজোরে চন্দ্রবাবুর দিকে নিক্ষেপ করল। পর মুহূর্তে কুমারের মনে হলো চোখের সামনে সারা পৃথিবীর আলো দপ করে নিভে গেল, এবং ভয়ঙ্কর একটা শব্দের সঙ্গে সঙ্গে রাশিকৃত ভাঙা ইট, কাঠ, ধুলো, বালি ও রাবিশের ফোয়ারার মধ্যে তার দেহটা হাড়গোড় ভাঙা দয়ের মতো আকাশের দিকে ঠিকরে উঠে গেল। এবং তারপরে বিস্ময় আর আতঙ্কের প্রথম ধাক্কাটা সামলে সে দেখল, না, তারা আকাশে উড়ে যায়নি, পৃথিবীতেই বিরাজ করছে। এবং চোখের সম্মুখেই ছাদের উপরে একটা কালো রবারের বল লাফিয়ে লাফিয়ে খেলা করছে। দুই হাতে মুখ চেপে চন্দ্রবাবু ছাদের উপরে হাঁটু গেড়ে বসেছেন, এবং চারজন পাহারাওয়ালা চারিদিকে চিৎপাত বা উপুর হয়ে গড়াগড়ি দিচ্ছে। বারবার বিপদে পড়ে কুমারের আত্মসংবরণ করবার ক্ষমতাটা বেড়ে গিয়েছিল। তাই সকলের আগে সেই বুঝতে পারল যে মোহনলাল যেটা ছুঁড়েছিল সেটা বোমা টোমা কিচ্ছু নয়, একটা তুচ্ছ রাবারের বল মাত্র। চন্দ্রবাবু, ও চন্দ্রবাবু, চোখ খুলে দেখুন, আমরা কেউ এখানে সশরীরে স্বর্গে যাইনি। হ্যাঁ, আমরা বেঁচে আছি, আমরা মরিনি। বলো কি, বোমাটা তাহলে ফাটেনি? দুগ্গা 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 দুগ্গা, মস্ত একটা ফাড়া কেটে গেল। না, বোমা ফাটেনি। ওই যে আপনার পায়ের তলাতেই বোমাটি পড়ে রয়েছে। বলো কি? চৌকিদার, এই চৌকিদার, আরে বোমাটা শিগগির এখান থেকে সরিয়ে ফেল শিগগির, নইলে এখনো হয়তো ওটা ফাটতে পারে। ঠান্ডা হন চন্দ্রবাবু, ঠান্ডা হন। বোমা ছোড়েনি, ওটা একটা রবারের বল ছাড়া আর কিছুই ছিল না। কি? আবার আমার সঙ্গে ঠাট্টা? তবে রে রাস্কেল, একই মোহনলাল, মোহনলাল কোথায় গেল? কুমার সচমকে চিলের ছাদের দিকে তাকিয়ে দেখলে সত্যিই তো সেখান থেকে মোহনলালের মূর্তি যেন ভোজবাজির মতো অদৃশ্য হয়েছে। আরে কোথায় গেল মোহনলাল? কোন দিক দিয়ে সে পালালো? এখান থেকে পালাবার কোনো পথই নেই। তবে কি সে মরিয়া হয়ে সেই চারতলার ছাদ থেকে নিচে লাফ পারলে? এই বলেই ছুটে ছাদের ধারে গিয়ে নিম্ন দিকে দৃষ্টিপাত করল, কিন্তু সেখানে তখন মোহনলালের চিহ্ন মাত্র নেই। হ্যাঁ, একটা বাজে আর বিশ্রী ঠাট্টা করে লোকটা কিনা আমাদের সকলের চোখে ধুলো দিয়ে পালালো। উফ, উফ, কি ভয়ানক লোক রে বাবা! এরপরে আমার চাকরি আর কি করে বজায় থাকবে বলো তো? কিন্তু কুমার এত সহজে বোঝ মানবার ছেলে নয়। সে কিছু না বলে বরাবর নেমে গেল একতলায়। তারপর বাড়ির বাইরে ঠিক চিলের ছাদের নিচে গিয়ে দাঁড়ালো। সেখানে যা দেখলো তা হচ্ছে এই, ঠিক চিলের ছাদের নিচেই মাটির ওপরে প্রায় 2 গাড়ি বালি পাহাড় হয়ে আছে, এবং সেই বালির স্তূপের মধ্যে একটা বড় গর্ত। অনেক উঁচু থেকে যেন একটা ভারী জিনিস সেখানে এসে পড়েছে। মোহনলাল তাহলে ছাদের উপর থেকে এই নরম বালির গাদায় লাফিয়ে পড়ে অনায়াসেই চম্পট দিয়েছে। কুমার তখনই চন্দ্রবাবুকে ডেকে এনে ব্যাপারটা দেখালো। দেখে শুনে চন্দ্রবাবু তো একেবারেই অবাক। সাবাস বুদ্ধি! মোহনলাল যে দেখছি পালাবার পথ আগে থেকেই ঠিক করে রেখেছিল। কুমার, আমি হলপ করে বলতে পারি
এই মোহনলাল বড় সহজ লোক নয়। এখানে বেড়াতে আসেনি, এ ভুলু ডাকাতের চরও নয়, এ হচ্ছে নিজেই ভুলু ডাকাত। হ্যাঁ, থানায় ফিরে গিয়ে আবার এক নতুন বিস্ময়। কুমার নিজের ঘরেই ঢুকে দেখলে মেঝের ওপরে একখানা খাম পড়ে আছে, যেন জানলা গুলিয়ে কেউ সেখানা ঘরের ভিতরে ছুঁড়ে ফেলে দিয়ে গেছে। কুমারবাবু, আসছে অমাবস্যার রাত্রে আপনি পটলবাবুর ভাঙা বাড়ির সুড়িপথের কাছাকাছি ঝোপে ঝাপে লুকিয়ে থাকবেন। সঙ্গে বন্দুক, রিভলভার আর টর্চ লাইট নিয়ে যেতে ভুলবেন না। আসছে অমাবস্যার রাত্রেই রহস্যের কিনারা হয়ে যাবে। ইতি বন্ধু। পুনঃ এ চিঠির কথা ঘুণাক্ষরেও চন্দ্রবাবুকে প্রকাশ করবেন না। কুমার চিঠি পড়ে নিজের মনেই বললে, কে এই চিঠি লিখেছে? এই চিঠি কে লিখেছে? বন্ধু? এখানে কে আবার বন্ধু? মোহনলাল? সে তো পলাতক। তবে কি বনের ভিতরে গর্তের ভিতর থেকে যে উদ্ধার করেছিল, এ কি সেই ব্যক্তি? কে সে? কুমারের ভাবনায় বাধা পড়ল। আচম্বিতে ঝড়ের মতো চন্দ্রবাবু ঘরের ভিতরে প্রবেশ করলেন। তাঁরও হাতে একখানা চিঠি। দেখো তো কুমার, এ আবার কি ব্যাপার? আমার শোবার ঘরের ভিতরে বাইরে থেকে এই চিঠিখানাকে ছুঁড়ে ফেলে দিয়ে গেছে। চিঠিখানা নিয়ে কুমার বুঝলে একই লোক তাকে এবং চন্দ্রবাবুকে চিঠি লিখেছে। পত্রখানায় লেখা ছিল, চন্দ্রবাবু আসছে অমাবস্যার রাতে পটলবাবুর ভাঙা বাড়ির পিছনে কাজলা নদীর জল যেখানে সুরঙ্গ খালের মধ্যে গিয়ে ঢুকেছে, ঠিক সেখানেই অনেক লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে লুকিয়ে থাকবেন। সেই রাত্রেই আপনি ভুলু ডাকাতের দলকে গ্রেফতার করতে পারবেন। ইতি বন্ধু। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে। অমাবস্যার সেই ভয়ানক রাত আবার এসেছে, কিন্তু 12টা বাজতে এখনো অনেক দেরি। কুমার নিজের ঘরের জানলার ফাঁক দিয়ে দেখলে চন্দ্রবাবু ধরাচুড়ো পড়ে প্রস্তুত হচ্ছেন। সেই অজানা বন্ধুর কথা মতো চন্দ্রবাবু যে আজ পটলবাবুর ভাঙা বাড়ির পিছনে কাজলা নদীর সুরঙ্গ খালের মুখে গিয়ে সদল বলে পাহারা দিতে ভুলবেন না, কুমার তা বেশ জানত। এবং সে এটাও জানত যে যাবার আগে তারও ডাক পড়বে, চন্দ্রবাবু তাকেও তার সঙ্গে যেতে বলবেন। কিন্তু সেই অজানা বন্ধু তাকে সেই ভাঙা বাড়ির ভিতরে সুড়িপথের কাছাকাছি কোনো এক ঝোপে ঝাপে লুকিয়ে থাকতে বলেছে। চন্দ্রবাবুর কাছে আবার এ কথা প্রকাশ করতে বারণ করেছে। তাই কুমার তাকে কোনো কথাই জানায়নি। কাজে কাজেই পাছে চন্দ্রবাবু তাকে সঙ্গে যাবার জন্য ডাকেন, সেই ভয়ে কুমার চুপি চুপি থানা থেকে আগে থাকতেই বেরিয়ে পড়ে পটলবাবুর বাড়ির দিকে রওনা হল। কিন্তু এই অজানা বন্ধুই বা কে? আর চন্দ্রবাবুর কাছে এত লুকোচুরির কারণটাই বা কি? অনেক মাথা ঘামিয়েও কুমার সেটা আন্দাজ করতে পারেনি। আজও সেই কথাই ভাবতে ভাবতে কুমার অন্ধকারের ভিতরে পথ চলতে লাগল। অন্ধকারকে আরো ঘন করে তুলে ওই তো পটলবাবুর প্রকাণ্ড ভগ্ন অট্টালিকা সামনেই দাঁড়িয়ে আছে। তবে দেওয়ালকে শক্ত শিকড় দিয়ে জড়িয়ে ধরে যেসব বড় বড় অশ্বত্থ বটগাছ মাথা খাড়া করে আছে, প্রবল বাতাসে নিজেরা দুলতে দুলতে তারা যেন অন্ধকারকেও দুলিয়ে দিয়ে বলছে, সর সর সর, মর মর। কুমারের মনে হলো অন্ধকার রাজ্যের ভিতর থেকে যেন সজাগ ভুতুড়ে পাহারাওয়ালারা কথা বলছে। আন্দাজে আন্দাজে সে সেই মস্ত ভাঙা সিংদরজার তলায় গিয়ে দাঁড়াল। কিন্তু অন্ধকারে তো আর এগোনো চলে না। কুমার কান পেতে খুব তীক্ষ্ণ চোখে চারিদিকে তাকিয়ে দেখল, কিন্তু দেখাও যায় না এবং গাছপালায় মর্মর শব্দ ছাড়া আর কিছু শোনাও যায় না। সে তখন টর্চ লাইটটা টিপে মাঝে মাঝে আলো জেলে ধীরে ধীরে অগ্রসর হতে লাগল। আবার সেই সব বিভীষিকা, মাথার উপরে উড়ন্ত প্রেতাত্মার মতো
ঝটপট ঝটপট করে বাদুড়ের দল যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। দুটো বক্ষ সাপ ফনা তুলে ফোঁস করে উঠেই টর্চ লাইটের তীব্র আলোয় ভয় পেয়ে বিদ্যুতের মতন এঁকে বেঁকে পালিয়ে গেল। চক মিলানো ঘরগুলো ও দালানের আনাজ কানাজ থেকে যেন তাদের হিংসুক, ক্ষুধিত ও জলজলে চোখ দেখা যায়। দিনের বেলাতেই যে নির্জন বিপদপূর্ণ বাড়ির ভীষণতা মনকে একেবারে কাবু করে দেয়, অমাবস্যার কালো রাতে সে বাড়ি যে আরো কত ভয়ানক হয়ে উঠতে পারে, কুমারের আজ সেটা আর বুঝতে বাকি রইল না। তবু সেদিন মোহনলাল সঙ্গে ছিল, আর আজ সে একা। কুমারের প্রাণ খুব কঠিন, তাই এখনো সে অটল পদে এগিয়ে যাচ্ছে। অন্য কেউ হলে এতক্ষণে হয়তো অজ্ঞান হয়ে পড়ত। কুমার ভয় পেল না বটে, কিন্তু তারও বারবার মনে হতে লাগলো এই প্রকাণ্ড পোড়ো বাড়িটা হানা বাড়ি না হয়ে যায় না। এ হচ্ছে নিষ্ঠুর ডাকাত জমিদারের বাড়ি। কত মানুষ এখানে যন্ত্রণায় ছটফট করতে করতে মরেছে তা কে বলতে পারে। নিশ্চয় তাদের আত্মার গতি হয়নি। নিশ্চয়ই তারা নিঃশব্দে কেঁদে কেঁদে বাতাসে বাতাসে দীর্ঘশ্বাস ফেলে ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে এবং মাঝে মাঝে উঁকি মেরে তাকে দেখছে। আচম্বিত কুমার সচমকে শুনলে ঠিক তার পিছনে কার পায়ের শব্দ। সে থমকে দাঁড়িয়ে পড়ল, কান পেতে শুনল। শব্দ টব্দ কিছুই নেই, তারই শোনবার ভুল। এই ভেবে কুমার আবার এগোলো। আবার সেই একই পায়ের শব্দ। আবার সে দাঁড়িয়ে পড়ল, সঙ্গে সঙ্গে পায়ের শব্দও থেমে গেল। তার শোনবার ভুল নয়, কেউ তার পিছু নিয়েছে। কিন্তু কে সে? ভূত না মানুষ না হিংস্র জন্তু? সন্তর্পণে কুমার অগ্রসর হল। অমনি সেই পায়ের শব্দও জেগে উঠল। হঠাৎ কুমার তীর বেগে ফিরে দাঁড়ালো। তার এক হাতে জ্বলন্ত টর্চ লাইট আর এক হাতে রিভলভার। কাউকে দেখা গেল না বটে, কিন্তু উঠোনের ওপরে একটা মস্ত ঝোপ তুলছে। কেউ কি ওখানে লুকিয়ে আছে? যদি সেটাকে দেখে থাকে তাহলে তারও আর আত্মগোপন করা বৃথা। অত্যন্ত সাবধানে রিভলভারের ঘোড়ার উপর আঙুল রেখে টর্চের পূর্ণ আলো ঝোপের ওপরে ফেলে কুমার পায়ে পায়ে সেই দিকে এগিয়ে গেল। কেউ যদি এখানে থাকে তাহলে এক্ষুনি বেরিয়ে এসো, নইলে এই আমি গুলি করলুম। কোনো সাড়া শব্দ নেই। ভালো করে সে তখন ঝোপটা নেড়ে চেড়ে দেখল, কিন্তু কিছুই আবিষ্কার করতে পারল না। কেবল খানিক তফাতের আরেকটা ঝোপ থেকে একটা শেয়াল বেরিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে পালালো। হয়তো ওই শেয়ালের পায়ের শব্দেই সে ভয় পেয়েছে। এই ভেবে কুমার আবার অগ্রসর হল। দু পা যায়, থামে আর শোনে, কিন্তু পায়ের শব্দ আর শোনা গেল না। ওই তো সেই শনিপথ। সে আর মোহনলাল সেদিন ওরই মধ্যে ঢুকে বিপদে পড়েছিল। আজ এইখানেই তার অপেক্ষা করবার কথা। ঝোপঝাপ এখানে সর্বত্র। সুড়িপথের একপাশে এমন একটা ঝোপ বেছে নিয়ে কুমার গা ঢাকা দিয়ে বসল, যাতে তার পিছন দিকে থাকে বাড়ির দেওয়াল। অন্তত পিছন দিক থেকে কোনো গুপ্ত শত্রুর আক্রমণের ভয় আর রইল না। কিন্তু ঝোপের ভিতরে গিয়ে বসার সঙ্গে সঙ্গেই কুমার অবাক হয়ে শুনল, খুব কাছেই অন্তরালে বসে কে যেন সকৌতকে প্রবল হাসির ধাক্কা সামলাবার চেষ্টা করছে। কিন্তু সে যেই হোক, কুমারের আর খোঁজাখুঁজি করবার আগ্রহ হল না। সে কেবল বাঁধন খুলে পিঠের বন্দুক হাতে নিল। তখন তার পিছনে রইল দেওয়াল, আর হাতে রইল বন্দুক, আর সামনের দিকে জেগে রইল তার সাবধানে দুই চোখ। তখন কোনো শত্রুরই তোয়াক্কা সে রাখে না। জন্তু, মানুষ ও অমানুষ এমন অনেক শত্রুকেই এই জীবনে সে দেখেছে। শত্রুর ভয়ে তার বুক কোনোদিনও কাঁপেনি, আজও কাঁপবে না। কিন্তু শত্রু তবু এলো, একলা নয়, চুপি চুপি নয়, দলে দলে,
ভীম বিক্রমে কোলাহল করতে করতে। অমন উঁচু দেওয়াল তার পৃষ্ঠ রক্ষা করতে পারলে না, এবং তার গুলি ভরা বন্দুক রিভলভারও তাদের পিছনে হাঁটতে পারলে না। তাদের কাছে কুমারকে আজ কাপুরুষের মতো পরাজয় স্বীকার করতে হলো। হয়তো আজ তাকে পালিয়ে প্রাণ বাঁচাতে হবে। কুমার ভ্রমে সন্দেহ করেনি যে ঝোপঝাপের ভিতরে এমন অসংখ্য শত্রু এতক্ষণ তারই অপেক্ষায় লুকিয়েছিল। তারা হচ্ছে উঁশ মশা। আচমবিতে চারিদিকে কেমন যেন অস্বাভাবিকভাবে আচ্ছন্ন হয়ে গেল। কুমার হাতের রেডিয়াম ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 12টা বাজতে মোটে 1.5 মিনিট দেরি আছে। কি একটা আসন্ন আতঙ্কের সম্ভাবনায় স্তম্ভিত অন্ধকার যেন আরো কালো হয়ে উঠল। অন্ধরাত্রির বুক পর্যন্ত যেন ভয়ে টিপ টিপ করতে লাগল। পেঁচা, বাদুড় ও চামচিকের মিলিত আর্তনাদে চারিদিকের স্তব্ধতা যেন ছিঁড়ে ফালা ফালা হয়ে গেল। পোড়ো বাড়ির অলিতে গলিতে এতক্ষণ যারা নিশ্চিন্ত হয়ে লুকিয়েছিল, সেই সব অজানা নানা পশুর দল পর্যন্ত কি এক দুরন্ত বিভীষিকা দেখে প্রাণ ভয়ে বেগে ছুটে পালিয়ে যেতে শুরু করল। এখন এই স্থান যেন মানুষ তো দূরের কথা, বন্য পশু পক্ষেও নিরাপদ নয়। কুমার হাজার হাজার মশার কামড় পর্যন্ত ভুলে গেল। তার বাঁ হাত ধরে আছে বন্দুকটা, এবং ডান হাত স্থির হয়ে আছে বন্দুকের ঘোড়ার উপরে। হঠাৎ ও কি অন্ধকারের বক্ষ ভেদ করে একটা আঁধারে লণ্ঠন হাতে নিয়ে আচম্বিতে এক মনুষ্য মূর্তি আবির্ভূত হলো, এবং এত তাড়াতাড়ি সাঁত করে সে দৌড়ে সেই ভীষণ সুড়িপথের ভিতর মিলিয়ে গেল যে কুমার তার মুখ পর্যন্ত দেখবার সময় পেল না। তাকে মানুষের মতো দেখতে বটে, কিন্তু সত্যিই কি সে মানুষ? চারিদিকে জীবজন্তুর ছুটোছুটি, পেঁচা, বাদুড়, চামচিকের চেঁচামেচি অকস্মাৎ থেমে গেল, এবং পর মুহূর্তে অদ্ভুত এক নিস্তব্ধতার মধ্যে পোড়ো বাড়ির অস্তিত্ব পর্যন্ত যেন বিলুপ্ত হয়ে গেল। এবং তারপরেই সেই অপার্থিব স্তব্ধতা ছুটিয়ে দিল ব্যাঘ্রের ভৈরব গর্জন। একবার, দুবার, তিনবার। সেই গর্জন জেগে উঠে পৃথিবীর মাটি থরথরিয়ে কাঁপিয়ে আকাশ বাতাসকে থমথমে করে দিল। তারপর আবার সব চুপচাপ। কয়েক মুহূর্ত কাটল। তারপর কুমারের চোখ দেখল সুড়িপথের সামনে কি একটা ভয়ঙ্কর ছায়া তার দৃষ্টি রোধ করে দাঁড়ালো। ওই তো বাঘ! গুলি করো, গুলি করো! কে যে একথা বললে কুমারের তা দেখার অবকাশ রইল না। তাড়াতাড়ি সে বন্দুকের ঘোড়া টিপে দিল, এবং সঙ্গে সঙ্গে তার পিছন থেকেও কে যেন বন্দুক ছুঁড়ল। পর মুহূর্তেই প্রচণ্ড আর্তনাদের পর আর্তনাদে চতুর্দিক পরিপূর্ণ হয়ে গেল, এবং এও বেশ বোঝা গেল যে খুব ভারী একটা দেহ মাটির উপরে পড়ে ছটফট করছে। অল্পক্ষণ পরে সব শব্দ থেমে গেল। শান্তি। অমাবস্যা রাতে আর এখানে বাঘ আসবে না। কুমার এক লাফে উঠে দাঁড়িয়ে টর্চটা জ্বেলে দিল। পিছনে দাঁড়িয়ে বন্দুক হাতে করে মোহনলাল। আপনি? হ্যাঁ, আমি। খানিক আগে আমাকেই আপনি ঝোপঝাড়ে খুঁজে বেড়াচ্ছিলেন। তাহলে আমাকে আর চন্দ্রবাবুকে চিঠি লিখেছেন আপনি? হ্যাঁ, কিন্তু সে কথা এখন থাক। আগে দেখা যাক বাঘটা মরেছে কিনা। কুমার টর্চের আলো সুড়িপথের দিকে ফেলে ধীরে ধীরে এগিয়ে গেল। হ্যাঁ, এ হচ্ছে ভুলু ডাকাতের দেহ। ওর মুখের দিকে তাকিয়ে দেখুন। যা দেখা গেল তাও কি সম্ভব? কুমারের মনে হলো সে যেন একটা ভীষণ দুঃস্বপ্ন দেখছে। মাটির ওপরে দাঁত মুখ খিঁচিয়ে গড়াগড়ি দিচ্ছে পটল বাবুর মৃতদেহ। এ তো বাঘও নয়, ভুলু ডাকাতও নয়, এ যে পটল বাবু। পটল বাবু? কিন্তু তার মুখের কথা মুখেই রইল। হঠাৎ দূর থেকে ঘন ঘন অনেকগুলো বন্দুকের গর্জন শোনা গেল। ও আবার কি? ভুলু ডাকাতের দলের সঙ্গে পুলিশের যুদ্ধ হচ্ছে। শিগগির আমার সঙ্গে আসুন।
বলেই কুমারকে হাত ধরে টেনে নিয়ে এসে মোহনলাল দ্রুত পদে ছুটতে আরম্ভ করল। কুমারের হাত ধরে মোহনলাল ছুটতে ছুটতে একটা চৌমাথায় এসে পড়ল। বাঁ হাতে পথটা গেছে কাজলা নদীর দিকে, যেখানে সুড়ঙ্গ খালের সামনে ভুলু ডাকাতের দলের সঙ্গে পুলিশের লড়াই বেঁধেছে। মোহনলাল সেই পথ ছাড়িয়ে এগিয়ে চলল। এ কি মোহনলাল বাবু, আমরা নদীর দিকে যাব যে? না, না, তবে আমরা কোথায় যাচ্ছি? আমার বাসায় সেখানে কেন? দরকার আছে বলেই সেখানে যাচ্ছি। কুমারবাবু, এখন কোনো কথা বলবেন না, আমার সঙ্গে আসুন। বাসায় দরজায় এসে ধাক্কা মেরে মোহনলাল বলল, হ্যাঁ রে, আমি এসেছি, শিগগির দরজা খোল। দরজা খুলে গেল এবং ফাঁক দিয়ে দেখা গেল সেই পাকা আমের মতন বুড়ো খোট্টা দারোয়ানের মুখ। বাড়ির দোতলায় উঠে একটা ঘরের ভিতরে ঢুকে একখানা চেয়ারের ওপর ধপ করে বসে পড়ল। কুমারবাবু বসুন, একটু হাঁপ ছেড়ে নিন। মোহনলাল বাবু, আপনার উদ্দেশ্য কি? যে সময় আমার উচিত চন্দ্রবাবুকে সাহায্য করা, ঠিক সেই সময়ে আমাকে আপনি টেনে এখানে আনলেন কেন? আপনার সাহায্য না পেলেও চন্দ্রবাবু হাহাকার করবেন না। এমনকি আপনি না গেলেও তিনি যে আজ ভুলু ডাকাতের দলকে গ্রেপ্তার করতে পারবেন এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তবু আমার সেখানে যাওয়া উচিত। আচ্ছা কুমারবাবু, আপনি মার্গারেট মারির দ্য উইচ কাল্ট ইন ওয়েস্টার্ন ইউরোপ এই বইটা পড়েছেন? না। আপনি ডাইনি বিশ্বাস করেন? ডাইনিদের কথা অনেক গল্পে শুনেছি বটে, কিন্তু সেসব গল্পে আমার বিশ্বাস হয় না। কিন্তু আপনি এমন উদ্ভট প্রশ্ন করছেন কেন? আপনি হাইড্রোন্থ্রপি কাকে বলে জানেন? না। ইউরোপের ডাইনিরা নাকি হাইড্রোন্থ্রপির এক মহিমায় মানুষ হয়েও নেকড়ে বাঘের আকার ধারণ করতে পারত। পারতো তো পারতো, তাতে আমাদের কি? আমাদের দেশেও অনেকে বলেন যে মন্ত্রতন্ত্র বা বিশেষ কোনো ওষুধের গুণে মানুষ নাকি বাঘের আকার ধারণ করতে পারে। মোহনলাল বাবু, তবে কি আপনার মতে এখানকার অমাবস্যার রাতের বাঘটাও হচ্ছে সেই রকমই কোনো অস্বাভাবিক জীব? দেখুন, আমার কোনো মতামত নেই। মানুষ যে বাঘ হতে পারে এ কথা বিশ্বাস করতে আমার প্রবৃত্তি হয় না, বিজ্ঞানতা মানে না। কিন্তু মানুষপুরে এই যেসব আশ্চর্য ঘটনাগুলো ঘটছে এর মূলেই বা কি রহস্য আছে? গোড়া থেকে একবার ভেবে দেখুন তো, বাঘ দেখা দিয়েছে কেবল অমাবস্যার রাতে ঠিক 12টার সময়। সাধারণ পশুরা এমন তিথি নক্ষত্র বিচার করে ঘড়ি ধরে তো বেরোয় না। এই অদ্ভুত বুদ্ধিমান বাঘের কবলে যারা পড়েছে তারা সকলেই স্ত্রীলোক, আর তাদের সকলের গায়েই অনেক টাকার গয়না ছিল। সাধারণ বাঘ কেবল গয়না পরা স্ত্রীলোক কেন ধরবে? তারপর বুঝুন, আপনি আর আমি দুজনেই দুবার বাঘ দেখেছি। আপনি গুলি ছুঁড়েছেন, কিন্তু দুবারই বাঘের বদলে পাওয়া গেল মানুষকে, অর্থাৎ পটলবাবুকে। প্রথমবারে আহত আর দ্বিতীয়বারে মৃত অবস্থায়। এই দুবারই বাঘের আবির্ভাব কিন্তু আমাদের চোখে পড়েছে। এমনকি তার পায়ের দাগও দেখা গিয়েছে। তার রক্ত মাখা লোমও আমি পেয়েছি, কিন্তু তার দেহ অদৃশ্য হতে আমরা দেখিনি, অথচ তা খুঁজেও পাওয়া যায়নি। উপরন্তু দুবারই পটলবাবু যে কখন ঘটনাস্থলে এসেছেন তা কিন্তু আমরা দেখতে পাইনি। ইউরোপে এমনই মায়া নেকড়ে বাঘের অসংখ্য কাহিনী আছে। সাংঘাতিক আঘাত পেয়ে যখন তারা মরেছে তখন আবার মানুষেরই আকার পেয়েছে। আমি ওরকম কিছুই বলতে চাই না, আমি খালি দেখতে চাই। সমস্ত প্রমাণ পরে পরে সাজালে ঠিক যেন মনে হবে কোনো মায়া ব্যাঘ্রই মানুষপুরে এইসব ঘটনার জন্য দায়ী। যারা এটা কুসংস্কার বলে উড়িয়ে দেবেন তাদেরও মতে আমি সায় দিতে রাজি আছি। কারণ মানুষ যে ব্যাঘ্র মূর্তি ধারণ করতে পারে এটা আমার বিশ্বাস হয় না। তার মানে কাউকে আমি বিশ্বাস করতেও বলি না। তবে কিন্তু একটা বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, এই ভুলু ডাকাত আর পটলবাবু একই লোক। নিজে সকলের সামনে নিরীহ ভালো মানুষটির মতন থেকে পটলবাবু তার ভাঙা বাড়ির অন্ধকূপের মধ্যে ডাকাতদের পুষতেন। কালু সর্দার তারই দলে। অমাবস্যার রাতে বাঘের উপদ্রবের সুযোগে তারই হুকুমে কালু দল নিয়ে ডাকাতি করতে বেরোত। নৌকোয় চড়ে সুড়ঙ্গ খাল দিয়ে ডাকাতেরা দল বেঁধে বাইরে বেরিয়ে আসত, আর গভীর রাতে কাজলা নদীর বুকে তাদের নৌকো আমি সচক্ষে দেখেছি। সবই বুঝলুম, কিন্তু
আপনি কে? আমি হচ্ছি মোহনলাল, অত্যন্ত নিরীহ ব্যক্তি। কিন্তু নিরীহ ব্যক্তির কাছে রিভলভার বা বন্দুক থাকবে কেন? সুন্দরবনে খুব নিরীহ ব্যক্তিরও রিভলভার বন্দুক না হলে চলে না। মানলুম, কিন্তু তারাও রিভলভার বা বন্দুকের জন্য লাইসেন্স নেয়। আপনার কি লাইসেন্স আছে? না। লাইসেন্স না নিয়ে রিভলভার বা বন্দুক রাখে কেবল গুন্ডা, খুনে আর বদমাইশরা। হ্যাঁ, এ কথা সত্যি বটে। তবে কে আপনি বলুন? পুলিশের ভয়ে যে পালিয়ে বেড়ায় সে কখনো ভালো লোক নয়। ও, আপনার কি বুদ্ধি কুমারবাবু, আপনি ঠিকই আন্দাজ করেছেন। আমি ভালো লোক নই। বাজে কথায় ভুলিয়ে সেবারে আমার চোখে আপনি খুব ধুলো দিয়েছিলেন, কিন্তু এবারে আর সেটি হচ্ছে না। ওই যে শুনুন, কারা যেন আসছে। নিচে সিঁড়িতে ধূপধাপ করে অনেকগুলো দ্রুত পায়ের শব্দ শোনা গেল। কারা যেন বেগে ওপরে উঠছে। এ আবার কোন শত্রুর দল আক্রমণ করতে আসছে? কুমার তাড়াতাড়ি উঠে দরজার দিকে মুখ ফিরিয়ে দাঁড়ালো। ঝড়ের মতো যারা ঘরের ভিতরে এসে ঢুকলো তারা শত্রু নয়, চন্দ্রবাবু এবং তার পাহারাওয়ালারা। আরে কি কুমার, তুমি এখানে? আগে হ্যাঁ, আমি মোহনলাল বাবুর সঙ্গে আলাপ করছিলাম। মোহনলাল? কোথায় সে দূরত্বা? আমিও তো তারই খোঁজে এখানে এসেছি। আজ আমি ভুলু ডাকাতের দলকে গ্রেপ্তার করেছি, কেবল ভুলুকেই পাইনি। আমার বিশ্বাস এই মোহনলাল ভুলু ডাকাত ছাড়া আর কেউ নয়। মোহন আর সেই ঘরে নেই। মোহন যেখানে বসেছিল তার পিছনেই একটি বন্ধ দরজা, এ ঘর থেকে আরেকটা ঘরে যাবার জন্য। মোহনলাল নিশ্চয়ই ওই ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। মোহনলাল, মোহনলাল, এবারে আর তোমার বাঁচোয়া নেই। সমস্ত বাড়ি আমি ঘেরাও করে ফেলেছি। একটা মাছি পর্যন্ত এখান থেকে বেরোতে পারবে না। ভালো চাও তো দরজা খোলো। আগে আপনি আমাকে ভয় দেখাচ্ছেন কেন? মোহনলাল তো এই ঘরে নেই। ও, সেদিনকার মতো আবার ঠাট্টা করা হচ্ছে। তুমি তো মোহনলাল, সে গিয়ে বেরিয়ে এসে বলছি। আগে ভুল করছেন, আমি মোহনলাল নই। আচ্ছা, আগে বেরিয়ে এসো তো, তারপর দেখা যাবে তুমি কোন মহাপুরুষ। ওই দেখুন, আবার ভুল করছেন, আমি মহাপুরুষও নই। তবে রে ছুচো, ভাঙলাম তাহলে দরজা। আহা, করেন কি? দরজা ভাঙলে বাড়িওয়ালা বকবে যে। আচ্ছা মশাই, আমি দরজা খুলে দিচ্ছি, এই নিন। চন্দ্রবাবু রিভলভার বাগিয়ে ধরলেন। ঘরের ভিতরে ঢুকতে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লেন। কে আপনি? কুমারও অবাক। ও ঘরের দরজার সামনে যে দাঁড়িয়ে আছে সে তো মোহনলাল নয়, সে যে বিমল, যার সঙ্গে কুমার দুবার যখের ধন আনতে গিয়েছিল। মঙ্গল গ্রহের বামনাবতারদের সঙ্গে লড়াই করেছিল, ময়নামতির মায়াকাননের দানবদের সঙ্গে প্রাণ নিয়ে খেলা করেছিল। বিমল, তার প্রিয় বন্ধু বিমল, মানসপুরে এসে পর্যন্ত যার অভাব কুমার প্রতিদিন প্রতি পদে অনুভব করেছে। এমন হঠাৎ তারই দেখা যে আজ এখানে পাওয়া যাবে, স্বপ্নেও সেটা কল্পনা করেনি। বিমল? বিমল, তুমি কোথায় থেকে এলে? তুমি তো আকাশ থেকে খসে পড়লে। না বন্ধু না, মোহনলাল রূপে গোড়া থেকেই আমি তোমার সঙ্গে আছি। হ্যাঁ, বলেন কি? মানে আপনি আপনি মোহনলাল? আগে হ্যাঁ। এখন আসুন চন্দ্রবাবু, আমার হাতে লোহার বালা পরিয়ে দিন। আচ্ছা, তুমি তাহলে বাঘের গর্তের ডাকাতের কবল থেকে? হ্যাঁ, আমি তোমাকে উদ্ধার করেছিলাম ঠিকই, কিন্তু এর জন্য আমাকে ধন্যবাদ দেবার দরকার নেই। কুমার, পিছন ফিরে দেখো তো, ঘরের ভিতরে ওটা আবার কে? এক মুখ হাসি নিয়ে দুপাটি দাঁত বের করে আহ্লাদে আটখানা হয়ে গিয়ে তার পিছনেই দাঁড়িয়ে রয়েছে বিমলের পুরাতন ভৃত্য রামহরি। কি আশ্চর্য, তুমি আবার কোথা থেকে এলে? আরে দুও কুমার বাবু, দুও। তুমিও আমাদের চিনতে পারোনি? আমি যে নিজে দারোয়ান সেজে থাকতুম গো, পরচুলোর দাড়ি গো ফেলে আবার রামহরি হয়ে এখন তোমার সঙ্গে দেখা করতে এলো। আরে দুও কুমার বাবু, দুও। কি ঠকানটাই না ঠকে গেলে, কি ঠকানটাই না ঠকে গেলে তুমি।
কেমন লাগলো আমাদের আজকের গল্প নিচে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। খুব শীঘ্রই আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্পগুজব, যেখানে গল্প হবে অল্প নয়।